প্রথম ধাপে ভোট যুদ্ধের জন্য প্রস্তুত দেশের ১৩৯টি উপজেলা। সকাল ৮টা থেকে শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। কেন্দ্রে কেন্দ্রে নিরাপত্তা জোরদার। বাচ্চারা স্কুলে কলেজে যেতে পারে না। ৭-৮ দিন, এক সপ্তাহ ধরে আমরা কষ্ট করতেছি। তাও কোনো সাইনবোর্ড নাই, কে কাজ করছে, অদৃশ্য কোনো হাত। ঈদের আগে সড়ক খোঁড়াখুড়ির প্রতিযোগিতা। ঢাকা দক্ষিণে ৪০টি রাস্তার বেহাল দশা, সমন্বয়হীন কাজে বাড়ছে ভোগান্তি। সময়সীমা পেরিয়ে গেলেও তোয়াক্কা নেই ঠিকাদারের। কারিগরি ত্রুটিতে যুক্তরাজ্যের ফ্লাইট ও ট্রেনের শিডিউল বিপর্যয়। পাসপোর্ট ই গেট বিভ্রাটে হিথ্রো সহ বিভিন্ন বিমানবন্দরে যাত্রীদের দীর্ঘ লাইন, ভোগান্তি চরমে। ভোরের সময় সঙ্গে আছি আমি তানভীর হাসান। প্রকৃতিতে মানব জীবনের সন্ধান করে গেছেন রবি ঠাকুর। বিশ্বকবির জন্মবার্ষিকীতে তার প্রকৃতি ভাবনা নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের পরের অংশে। প্রথম ধাপে ভোটযুদ্ধের জন্য প্রস্তুত দেশের ১৩৯টি উপজেলা। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে ইসি। ভোরে সবার উপস্থিতিতে ভোট কক্ষে নেওয়া হয় সরঞ্জাম। প্রথম ধাপে ১৩৯টি উপজেলার মধ্যে ২২টিতে ইভিএম এবং বাকিগুলোতে ব্যালটে ভোট হবে। ভোটের পরিবেশ শান্ত রাখতে স্বাভাবিক এলাকায় সাধারণ কেন্দ্রে ১৭ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৮ থেকে ১৯ জন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এই ধাপে মোট ১,৬৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৭০, ভাইস চেয়ারম্যান ৬২৫ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৪০ জন প্রার্থী রয়েছেন। প্রথম ধাপে চেয়ারম্যান পদে ৮, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন করে মোট ২৮ জন প্রার্থী ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। উপজেলা নির্বাচনের খবর জানাতে বাগেরহাটের কচুয়া উপজেলায় আছেন সহকর্মী আলী আকবর টুটুল এবং সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় আছেন রিপোর্টার রিঙ্কু কুণ্ডু এবং নাটোর সদরে আছেন সহকর্মী আল মামুন। সরাসরি প্রথমে যাচ্ছি টুটুলের কাছে। হচ্ছে বাগেরহাটে যে উপজেলা পরিষদের নির্বাচন হচ্ছে, এই উপজেলা নির্বাচনে কিন্তু এবার এই প্রথম ধাপে কিন্তু দুটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে আজকে। আমরা কিছুক্ষণ আগে জেনেছি যে কিছুক্ষণের আগেই কিন্তু এখানে প্রায় ভোর ৫টার থেকে কিন্তু বিতরণ হয়ে গেছে ব্যালট কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গিয়েছে আমাদের জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কচুয়া উপজেলার। আমি যদি জানিয়ে রাখি যে বাগেরহাটে প্রথম ধাপে দুটো উপজেলা, এর ভিতরে রয়েছে কচুয়া এবং রামপাল আসলে দুটো উপজেলায় এখানে কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এর আগে কিন্তু গতকালকে প্রত্যেক কেন্দ্রে এবং নির্বাচনী সকল সরঞ্জাম পৌঁছে গিয়েছে। যদি আমি একটু জানাই যে বাগেরহাটের এখন যেখানে আছি আমি, বাগেরহাটের কচুয়া উপজেলার এবং রসিকলাল যে সেন্টার রয়েছে সেই সেন্টারে আমরা দেখেছি যে এখানে সব ধরনের আইন শৃঙ্খলা বাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। আমরা দেখছি যে কিছুক্ষণ আগেই তারা যেমনটা জানিয়েছেন যে ব্যালট পেপার কিছুক্ষণ আগে হাতে পেয়েছে। তো এরপরেই কিন্তু আসলে নির্বাচন সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। তবে সকল প্রস্তুতি যে সম্পন্ন রয়েছে এখানে, যদি আমি একটু জানাই যে ভোর রাত থেকেই কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে, এ কারণে কিন্তু একটু বেগ পেতে হচ্ছে। তবে বাগেরহাটের কচুয়া উপজেলায় যে উপজেলায় আমি রয়েছি সেই উপজেলা পরিষদের ৪ জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন এবং ২ জন ভাইস চেয়ারম্যান এবং ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে এখানে কিন্তু লড়বেন। আমরা যদি জানি যে আসলে বাগেরহাটের এই কচুয়া উপজেলার ৩০টি কেন্দ্র রয়েছে এবং ২৭৭টি বুথ রয়েছে এবং এখানে
7টি ইউনিয়নে সব কিছু কিন্তু এখানে প্রস্তুতি নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী। এখানে যদি বলি পাশাপাশি এখানে বিজিবি রয়েছে এবং এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং মোবাইল টিম রয়েছে, স্ট্রাইকিং ফোর্স রয়েছে, সব ধরনের কিন্তু প্রস্তুতি নিয়েছেন, এমনটাই কিন্তু রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছে। আরেকটু যদি জানিয়ে যে রামপালে কিন্তু এখানে প্রায় 79টি কেন্দ্র রয়েছে। আর সব ধরনের আমরা খোঁজ নিয়েছি, যেখানে দেখেছি যে আসলে নির্বাচনের সব ধরনের প্রস্তুতি কিন্তু নিলেও কিন্তু এখন কিন্তু সেই বৃষ্টির কারণে কিন্তু আমরা অনেকটাই দেখেছি যে আসলে এক ধরনের অস্বস্তি আসলে আমরা লক্ষ্য করেছি। তারপরেও কিন্তু এখানে যারা আইনশৃঙ্খলা বাহিনী তারা বলেছেন যে ভোর 5টা থেকে প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে আসলে ব্যালট পেপার পৌঁছে গিয়েছে। তবে এখানে কিন্তু সেই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে সব ধরনের তারা নিয়েছেন, এখানে নির্বাচনের সব ধরনের প্রস্তুতি কিন্তু তারা নিয়ে রেখেছেন। আমরা জানি যে এখানে যেখানে আনসার বাহিনী রয়েছেন, পুলিশ এবং প্রত্যেকটা কেন্দ্রে রয়েছে। আমরা আসলে দেখেছি যে আসলে সব ধরনের কিন্তু প্রস্তুতি থাকলেও কিন্তু বৃষ্টির কারণে কিন্তু একটু কিছু বেগ পেতে হচ্ছে। এই ছিল আসলে কচুয়া উপজেলা থেকে নির্বাচনের সব কিছু। এবং আমি এখন চলে যাচ্ছি সিরাজগঞ্জের রিঙ্গিংকুণ্ডের কাছে নির্বাচনের সবশেষ খবর জানার জন্য। প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে আজকে সিরাজগঞ্জের 3টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, অর্থাৎ সিরাজগঞ্জ সদর, বেলকুচি এবং কাজীপুর। আমরা এখন আছি সিরাজগঞ্জ সদর উপজেলার পৌর এলাকার মুজিব সড়কের, এবং এইখানে দুটি পাশাপাশি কেন্দ্র রয়েছে। একটি হচ্ছে হোমেবেলা বালিকা উচ্চ বিদ্যালয় এবং একটি হচ্ছে জ্ঞানদানী উচ্চ বিদ্যালয়, এবং দুটি কেন্দ্রেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সকাল 8টা থেকে। কিন্তু ভোর থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া, অর্থাৎ গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে ভোট মধ্যে আসলে যারা প্রিজাইডিং অফিসার তাদের আসলে প্রস্তুতি চলছে। কিন্তু বাইরের অবস্থা যদি বলি, বৃষ্টির কারণে কিন্তু আসলে অনেকটাই আসলে অসুবিধায় পড়তে হচ্ছে। আমরা দেখছি যে যদি বলি যে নির্বাচনী যে পোস্টার গুলো থাকে সেগুলো কিন্তু আসলে বৃষ্টিতে ভিজে আমরা দেখতে পাচ্ছি যে একদম কিন্তু আসলে নষ্ট হয়ে গেছে। এছাড়া সিরাজগঞ্জের বেলকুচি, কাজীপুর এবং এই সিরাজগঞ্জ সদরের 3টি উপজেলা কিন্তু আসলে আজকে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং 3টি উপজেলায় কিন্তু আসলে ইভিএম পদ্ধতিতে, ইভিএম মেশিনে কিন্তু আসলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবং এই যে 3টি উপজেলায় মোট ভোটার রয়েছে 9,78,272 জন, এবং এই 3টি উপজেলায় মোট চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদে মোট 31 জন প্রার্থী কিন্তু আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং সেই নির্বাচনী প্রস্তুতির কথা যদি বলি, আমাদের কথা হচ্ছে জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে। তিনি যেটি জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠু এবং অবাধ করে সব ধরনের প্রস্তুতি কিন্তু তারা আসলে গ্রহণ করেছে, এবং সেই প্রস্তুতির অংশ হিসাবে জেলা পুলিশ এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আসলে কাজ করছে। এবং প্রার্থীরা সব ধরনের যারা আসলে যে ভোট কেন্দ্রের ভোটাররা যাতে এসে ভোট দিতে পারে সেই প্রচার প্রচারণা কিন্তু আগে থেকে আসলে চালিয়েছিল। কিন্তু আজকে যেটি দেখতে পাচ্ছি যে একদম ভোর থেকে যে গুড়ি গুড়ি বৃষ্টি সেটি কিন্তু হচ্ছে, যে কারণে আসলে এখনো কোনো ভোটার উপস্থিত আমরা দেখছি না। তো 3টি উপজেলায় ইভিএম এ কিন্তু আসলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, এবং সব ধরনের প্রস্তুতি কিন্তু আসলে নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে উপজেলা পরিষদ নির্বাচনের সবশেষ খবর। আমরা চলে যাচ্ছি নাটোরে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী আল মামুন। 3টি উপজেলায় প্রথম ধাপে 3টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সদর, নলডাঙ্গা এবং সিংড়া। এই 3টি উপজেলা প্রায় 7 লাখ ভোটারের জন্য ভোট কেন্দ্রগুলো, যে 302টি ভোট কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এবং যেটি আমরা দেখেছি যে এই বৃষ্টি গত রাত 2টার থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছে, এই বৃষ্টির মধ্যেই কিন্তু ভোরেই ব্যালট পেপার যেটি রয়েছে সেটি কিন্তু আজ ভোরেই পৌঁছে দেওয়া হয়েছে জেলা নির্বাচন অফিসার এবং রিটার্নিং কর্মকর্তা যিনি রয়েছেন আব্দুল লতিফ শেখ, তিনি আমাকে সেটি নিশ্চিত করেছেন। এবং যে কেন্দ্রটি রয়েছে নাটোর বরগাছা সরকারি বালিকা বিদ্যালয় যেটি রয়েছে, সেই বালিকা বিদ্যালয় কিন্তু এটি শহরের কেন্দ্র রয়েছে। একটি বিষয় যেটি আমরা বলতে পারি, 3টি উপজেলার মধ্যে কিন্তু সিংড়া উপজেলার চেয়ারম্যান পদে দেলোয়ার হোসেন, যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া সদর এবং নলডাঙ্গা
উপজেলায় 13 জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং 3টি উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছে 15 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে 3টি উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছে 10 জন। তো একটি বিষয় যেটি আমরা বলতে পারি যে দাবদাহ যেটি ছিল গত কয়েকদিনের এই প্রথম বৃষ্টিপাত হয়েছে, বৃষ্টিপাত হওয়ার পরে যে দাবদাহের সেই কাটিয়ে উঠেছে এবং যে ঠান্ডা পরিবেশ এবং ভোটারের উপস্থিতি আশা করছে। একটি বিষয় আমরা যেটি লক্ষ্য করছি যে নির্বাচনে যে পরিবেশ নিশ্চিত রাখতে প্রতিটি কেন্দ্রে কিন্তু 16 জন আনসার সহ এবং 4 থেকে 6 জন পুলিশ সদস্য যেটি রাখা হয়েছে এবং ভোট কেন্দ্রের যেটি সার্বিক নিরাপত্তার জন্য 2 প্লাটুন বিজেপি কিন্তু মোতায়েন রয়েছে, তারা স্ট্রাইকিং ফোর্স হিসাবে যেটি কাজ করছে। এছাড়া যেটি রয়েছে যে মোবাইল কোর্ট এবং 4 জন বিচারক কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে তাৎক্ষণিক পরিস্থিতি বিবেচনা করে এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য। তবে একটি বিষয় আমরা যেটি বলতে পারি যে 7 লাখ ভোটার, সে ভোটারদের প্রায় 7 লাখ ভোটারদের জন্য 303টি কেন্দ্রে প্রস্তুত এবং ভোট গ্রহণ আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে সেই মহেন্দ্রক্ষণ ভোটে করে। তো এই ছিল নাটোর 3টি উপজেলার নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। দেশের বিভিন্ন স্থান থেকে উপজেলা নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী এমপি স্বজনরা অংশগ্রহণের কারণে কমিশন বেকায়দায় নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। মঙ্গলবার আগারগাঁয়ে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনকে সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন সিইসি। প্রথম ধাপের উপজেলা নির্বাচনে 152 উপজেলায় নির্বাচন হওয়ার কথা থাকলেও 5টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা। বাকি 8 উপজেলায় আইনি মারপ্যাচে বন্ধ হয়েছে নির্বাচন, তাই ভোট গ্রহণ হবে 139টি উপজেলায়। ভোটের আগের দিন মঙ্গলবার সকালে গণমাধ্যমের মুখোমুখি সিইসি বললেন, প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোটের দিন কোনো অপকর্ম বা শৃঙ্খলা ভঙ্গ হলে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। কেউ যেন প্রভাব বিস্তার না করেন সেদিক থেকে নীতিগত সিদ্ধান্তটা খুব স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। নির্বাচন যাতে প্রভাবিত না হয় আমরা আমাদের তরফ থেকে সব ধরনের চেষ্টা করে যাচ্ছি। মন্ত্রী এমপিদের অনেক স্বজন নির্বাচন করছে, যে কারণে মাঠে সক্রিয় আছেন তারা। এ কারণে নির্বাচন কমিশন কোনো অস্বস্তি বোধ করছে কিনা এমন প্রশ্নে কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন কমিশন বেকায়দায় নেই। যারা মাননীয় সংসদ সদস্য, মাননীয় মন্ত্রী, অনেককে আমরা নিবৃত্ত করতে পেরেছি, আবার অনেকে হয়তো বা এলাকাতে আছেন। আমরা কোনো বেকায়দায় নেই। এটা একটা ভালো দিক যে রাষ্ট্রীয় যে সদিচ্ছা, রাজনৈতিক সদিচ্ছা, সেটা যখন বিঘোষিত হয়েছে স্পষ্টভাবে, সেটা বরং নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করার ক্ষেত্রে সহায়ক হবে। প্রার্থী, কর্মী, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যম সবার সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার। মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা। ব্যালট যুদ্ধে বিএনপি না থাকলেও উপজেলা নির্বাচন ঘিরে কথার লড়াইয়ে আওয়ামী লীগ ও বিএনপি। বিরোধী নেতারা বলছেন, সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের অধীনে এবারের ভোটও হবে সাজানো। নির্বাচনে জনগণের অংশগ্রহণ থাকবে না, বিএনপির এমন দাবি উড়িয়ে দিচ্ছেন ক্ষমতাসীনরা। তারা বলছেন, ভোটে দাঁড়ানো একের পর এক নেতাকে দলটি বহিষ্কার করায় অংশগ্রহণমূলক নির্বাচনের বড় উদাহরণ। নানা কারণেই এবারের উপজেলা নির্বাচনের পটভূমি প্রাসঙ্গিকতা ভিন্ন। একদিকে বিএনপি দলীয়ভাবে নির্বাচন বর্জন করলেও স্থানীয় সরকারের এই ভোটে অংশ নিয়ে বহিষ্কার হয়েছেন দলটির প্রায় 150 নেতা। অন্যদিকে গতবার দলীয় প্রতীকে ভোট করলেও এবার কাউকে নৌকা না দিয়ে নির্বাচন উন্মুক্ত রেখেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এবার মন্ত্রী এমপিদের স্বজনদের ভোটে না দাঁড়ানোর আহ্বান ছিল আওয়ামী লীগের। স্বজন কারা, এ নিয়ে ভিন্ন ভিন্ন ব্যাখ্যাও দিয়েছে তারা। সব মিলিয়ে নতুন অভিজ্ঞতায় কেমন হয় উপজেলা নির্বাচন, সেদিকে চোখ সব মহলের। তবে অন্য সব বিষয়ের মতো এই নির্বাচন ঘিরেও রাজনৈতিক অঙ্গনে থেমে নেই কথার লড়াই। নির্বাচন কমিশন তো বলার অপেক্ষা রাখে না, সরকারের সম্পূর্ণ আজ্ঞাবহ। সেখানে সাজানো নির্বাচনে অংশ নেওয়া না নেওয়ার মধ্যে তো কোনো প্রভেদ নেই। বরঞ্চ আমরা যদি এইসব নির্বাচনে অংশ নিয়ে সরকারকে বৈধতা দিই, তাহলে তো মানুষ আমাদের প্রশ্ন করবে। সরকার, নির্বাচন কমিশন এবং আওয়ামী লীগ দৃঢ় প্রতিজ্ঞ ফ্রি ফেয়ার নির্বাচনের জন্য, এবং একটা দৃষ্টান্তমূলক স্থাপন করবে। এই নির্বাচনটা অত্যন্ত
জাতীয় নির্বাচনের চেয়েও ফেয়ার নির্বাচন এটা হবে ইনশাআল্লাহ। এবারের নির্বাচনে জনগণের সাড়ার বিষয়ে আওয়ামী লীগ ব্যাপক আশাবাদী থাকলেও বিএনপি নেতারা বলছেন ভোট বর্জন করে বিএনপির অনুকূলে কথা বলবেন সাধারণ মানুষ। পুরো নির্বাচনী যে ব্যবস্থা সেটাকে বাংলাদেশের মানুষ বর্জন করেছে। তার একটি প্রমাণ আপনারা পেয়েছেন 7ই জানুয়ারিতে, তার দ্বিতীয় প্রমাণটি আপনারা পাবেন আগামীকাল। বিএনপির বহিষ্কারের তালিকা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, বড় হচ্ছে, তাতেই বোঝা যাচ্ছে বিএনপিও নির্বাচনে অংশগ্রহণ করছে এবং জনগণের স্বতঃস্ফূর্ততা আছে এবং অত্যন্ত গ্রহণযোগ্য নির্বাচন হবে। এবারের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে মোট 4 ধাপে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, ঈদের আগে রাজধানীর বেশিরভাগ সড়কে চলে সংস্কার কাজ। ডিপিডিসি, ওয়াসা, তিতাস, বাংলাদেশ রেলওয়ে ও নগর কর্তৃপক্ষের কাজসহ ঢাকা দক্ষিণ সিটির 40টি সড়কে চলছে সরকারি সংস্থার খোঁড়াখুঁড়ি, যাতে তৈরি হচ্ছে তীব্র যানজট। চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সিটি কর্পোরেশনের বেঁধে দেওয়া সময়সীমাকে তোয়াক্কা না করে দিনের পর দিন জামানত দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। সাইফুল ইসলামের ক্যামেরায় রৌনক নিয়ন্তার রিপোর্ট। একই কোনো সড়ক, মানুষের চলার পথ, নাকি পরিত্যক্ত কোনো ভূমি? আদতে সবই রাজধানীর বিভিন্ন এলাকার সড়ক। কোনোটার বছরখানেক সময় ধরে, আবার কোনোটা হয়তো কয়েক মাস ধরে পড়ে আছে এমন বেহাল দশায়। যানজট সহ নানা ভোগান্তিতে নিত্য অভ্যস্ত মানুষ যেন এক প্রকার মেনেই নিয়েছেন এসব। ঢাকার পরিবাগ, মালিবাগ, রাজারবাগ, মতিঝিল, গুলিস্তান, ইত্তেফাক মোড়, টিকাটুলি, কমলাপুর, সেগুনবাগিচা সহ অনেক সড়কেরই অবস্থা এখন বেহাল। রাস্তাঘাটে কেটে ফেলে রাখা দীর্ঘদিন যাবত, বাচ্চারা স্কুলে কলেজে যেতে পারে না। এরা কাইটা এইভাবে ফেলাই রাখছে অনেকদিন ধরে, 7-8 দিন, 1 সপ্তাহ ধরে আমরা কষ্ট করতেছি। আইন কানুন থাকলে সেই রাস্তার হয় না, 15 দিন ধরে এই অবস্থা। বাইরে 3-4 ঘন্টা দামে বসে থাকি, বুঝছেন? তাও কোনো সাইনবোর্ড নাই, কে কাজ করছে, অদৃশ্য কোনো হাত, আমরা জানি না। শাপলা চত্বর থেকে ইত্তেফাক মোড় হয়ে হানি ফ্লাইওভারগামী টিকাটুলি সড়কের বেহাল চিত্র এটি। রাস্তা কেটেছে ডিপিডিসি, ওয়াসা, তিতাস সহ বেশ কয়েকটি পরিষেবা সংস্থা। ঢাকার এমন গুরুত্বপূর্ণ প্রবেশমুখে সরকারি পরিষেবা সংস্থার সংস্কারে ভোগান্তিতে পড়েছেন চলাচলকারীরা। বর্ষা মৌসুমের আগে এই সংস্কার নিয়েও প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। আর পুরো ঢাকা জুড়ে দক্ষিণ সিটির 40টি সড়কে চলছে সংস্কার, যার ফল রাজধানীর তীব্র যানজট। এর ফলে একদিকে যানজট অসহনীয় অবস্থায়, আরেকদিকে ধুলোবালিতে নাজেহাল নগরবাসী। মাসের পর মাস ধরে চলা এসব সংস্কার কাজে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন অফিস ও স্কুলগামী মানুষরা। আর অতিরিক্ত যানজট সামলাতে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ। রোদের ভিতরে খুব গরম, এই গরমের জন্য আমরা মনে করি যে গাড়ি দিতে পারি না, না দিতে পারলে মনে করি যানজটের সৃষ্টি হয়। কাজ শেষ করা নির্ধারিত সময় পেরিয়ে গেলেও জামানতের বিনিময়ে সময় বাড়িয়ে পার পেয়ে যাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। কিন্তু কবে শেষ হবে কাজ, সঠিক উত্তর জানেন না ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজনও। গত 2 রাতে আমাদের তো বৃষ্টির জন্য কাজটা করা সম্ভব হয় না, নাহলে এই কাল পরশু শেষ হয়ে যেত। এখন আল্লাহ তো বৃষ্টি দিলে আমাদের কিছু করার নাই, দ্রুত যেভাবে শেষ করা যায় সেই চেষ্টা চালাচ্ছি। ঠিকাদারি প্রতিষ্ঠান আপনারা না, ঠিকাদারি প্রতিষ্ঠানকে আমরা সিটি কর্পোরেশনের নির্দেশনা অমান্য করেই কাজ চালিয়ে যাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। তাই আবারও ঠিকাদারদের প্রতি দেয়া হলো 15 দিনের আলটিমেটাম। পূর্ব প্রস্তুতি যদি তাদের গ্রহণ করা থাকে খুব একটা সমস্যা আসলে হয় না, তারা ওই প্রস্তুতিটা নিতে বিলম্ব করে, যেই কারণে আসলে একসাথে এসে যায়। এ মাসের মধ্যে ওনারা যদিও বলে থাকে, কিন্তু আমরা বলছি 30 এপ্রিলের ভিতরে শেষ করতে হবে। আর যদি সেটি আপনি শেষ করতে না পারেন তাহলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে বিশেষজ্ঞদের মতে শুধুমাত্র জামানত নিয়ে ঠিকাদারদের ছাড় দিলেই হবে না, বাধ্য করতে হবে সময় মতো কাজ শেষ করার। ঠিকাদারকে এখানে আসলে তাদের সুবিধা দেওয়ার কোনো সুযোগ আমি দেখছি না। ঠিকাদারকে বাধ্য করতে হবে কাজগুলো যেন সঠিক সময় শেষ হয়। ঠিকাদার যারা আছেন তারা বছরের শুরুতেই আপনার একটা পরিকল্পনা দিতে হবে যে কখন কে কোন সড়ক কাটবে, এবং সিটি কর্পোরেশন সে তো আসলে আমার সড়ক এবং ফুটপাতের অভিভাবক, তাকে কিন্তু সমন্বয় কাজটা করতে হবে। বিশেষজ্ঞদের মতে এসব সংস্কার কাজের সঙ্গে যুক্ত সংস্থাগুলোর মধ্যে আনতে হবে সমন্বয় ও পূর্ব প্রস্তুতি। একই সঙ্গে প্রয়োজন আধুনিক যন্ত্রপাতির ব্যবহার ও দক্ষ কর্মী। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। সৎসাহস ছিল বলেই শাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে দেশি বিদেশি শত বাধা অতিক্রম করে দেশে ফিরেছিলেন বলে সংসদে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদে চলমান দ্বিতীয় অধিবেশনে সংসদ নেতা বলেন, দেশকে সোনার বাংলায় রূপান্তরিত করাই তাই তার সরকার ও জীবনের লক্ষ্য। আমি সেদিন দেশে ফিরে এসেছিলাম শত বাধা অতিক্রম করেই। আমাকে সেই সময় তত্ত্বাবধায়ক সরকারের
অনেক উপদেষ্টাও ফোনে বলেছিল আপনি আসবেন না, আপনার বাইরে থাকা যা যা লাগে করব। আবার কেউ কেউ আমাকে ধমকও দিয়েছিল, একথা বলা হয়েছিল যে বাংলাদেশে ফিরলে ওই এয়ারপোর্টেই মেরে ফেলে দেবে। আমি বলছিলাম আলহামদুলিল্লাহ, আমি নিজের দেশের মাটিতে তো মরবো, কিন্তু আমি আসবো। আমাকে বলা হয়েছিল যে আমি গাড়িতে উঠলে আমাকে একটা অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হবে। আমি উঠে আমার শুধু ড্রাইভারকে বলছি যে যেখানে মানুষ যাচ্ছে সেখানে যাবো, ওই ফ্লাইওভারের উপরে উঠবো না। আমাকে গ্রেপ্তার করে সংসদ ভবনের একটা, তখন ওটা প্রায় পরিত্যক্ত অবস্থায় ছিল, সেখানে আমাকে নিয়ে আসে। এরকম বারবার গ্রেপ্তারও হয়েছি, অনেক বাধা, সরাসরি গুলি, বোমা, গ্রেনেড সব কিছু অতিক্রম করেই আজকে এখানে এসে জনগণের সেবা করতে পারছি। সেই জন্য আমি শুধু দাঁড়িয়েছি বাংলাদেশের জনগণের প্রতি আমার কৃতজ্ঞতা জানাতে আমার দলের নেতা কর্মী আজকে অনেকেই বেঁচে নাই, তারা সব কিছু রক্তচক্ষু উপেক্ষা করে, এবং সাধারণ জনগণ তারা সেই দিন যে গিয়েছিলেন, যার জন্য আমি দেশে ফিরে আসতে পেরেছি। বাবা মা আমাদেরকে শিখিয়েছেন সাহসের সাথে এগিয়ে চলা, এবং সেই সাহসের সাথে এগিয়ে চলে জনগণের জন্য কাজ করা, এবং সেটা আমি করে যাচ্ছি। বোরো মৌসুমে 32 টাকা কেজিতে 5 লাখ মেট্রিক টন ধান আর 45 টাকা কেজিতে 11 লাখ মেট্রিক টন চাল কিনবে সরকার। কৃষকের স্বার্থে সরাসরি মাঠ থেকে ধান এবং আড়ত থেকে চাল কেনা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। চালের বস্তায় অবশ্যই ধানের জাত উল্লেখ থাকতে হবে বলে জানিয়েছেন তিনি। তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় 32 টাকা কেজিতে ধান কেনার সিদ্ধান্তে খুশি নন কৃষক। কৃষি বিভাগের তথ্য, এবার মাঠে ধানের ফলন ভালো। এ অবস্থায় বেশ আগেভাগেই বোরো মৌসুমের ধান, চাল ও গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন এবং মূল্য নির্ধারণ করল সরকার। গত বছরের তুলনায় 2 টাকা বেশিতে প্রতি কেজি 32 টাকা দরে 5 লাখ মেট্রিক টন ধান, 1 টাকা বেশিতে প্রতি কেজি 45 টাকা দরে 11 লাখ মেট্রিক টন সিদ্ধ চাল ও 44 টাকা করে আতপ চাল কিনবে 1 লাখ মেট্রিক টন। অন্যদিকে প্রতি কেজি 34 টাকা দরে 50,000 মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। আগামী 31 আগস্ট পর্যন্ত বোরো সংগ্রহ অভিযান চলবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সিদ্ধ চাউল 11 লক্ষ মেট্রিক টন, যার মূল্য প্রতি কেজি 45 টাকা। কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করছি 5 লক্ষ। কৃষকের বাড়ি বাড়ি গিয়ে ধানের আর্দ্রতা পরিমাপ করেই সরাসরি কৃষকের কাছ থেকে ধান এবং আড়ত থেকে চাল কেনার কথা জানান খাদ্যমন্ত্রী। কৃষক ধান দেবে আবেদন করেছেন বা তালিকা পাঠিয়েছেন, তাদের বাড়িতে গিয়ে ধানটা পরীক্ষা করে আসবে ময়েশ্চার মিটার দিয়ে, 14% আর্দ্রতা 14% কিনা। এদিকে কেজি প্রতি 2 টাকা বেশিতে ধানের মূল্য নির্ধারণ করা হলেও উৎপাদন খরচের তুলনায় তা পর্যাপ্ত নয় জানিয়ে অসন্তোষ প্রকাশ করেছে দেশের কৃষকরা। আমাদের ধানের দাম তো কম, এই হিসাবে আমাদের কেমনে পোষাবে এটা বলেন? কীটনাশকের দাম বেশি, বিষের দাম বেশি, সেচের পয়সা লাগতেছে বেশি। সারা দেশে এরই মধ্যে 50 থেকে 60% বোরো ধান কাটা হয়েছে বলে জানান খাদ্যমন্ত্রী। বড় কোনো ঝড় বা অকাল বন্যার আগেই সারা দেশের ধান কাটা শেষ হবে বলে আশাবাদী খাদ্যমন্ত্রী। কৃষক প্রতিনিধিদের কাছে দেওয়ার জন্য প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। হজযাত্রীদের খেদমতের নামে বিনা খরচে সরকারি কর্মকর্তাদের সৌদিতে যাত্রা আটকে দিল মন্ত্রণালয়। ধর্মমন্ত্রী জানিয়েছেন এবার মুসল্লিদের সেবা দেবেন প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা। এদিকে জটিলতা কাটাতে ভিসা ইস্যু 11 মে পর্যন্ত বাড়িয়েছে সৌদি সরকার। হজযাত্রীদের খেদমতের নামে বিনা খরচে প্রতিবারই সৌদি আরবে যান অনেক সরকারি কর্মকর্তা কর্মচারী, এমনকি বাদ যায় না রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত কর্মকর্তা কর্মচারীও। এবারও তদবিরে আবেদন পড়েছে 4000-এর মতো। তবে অভিযোগ আছে হাজিদের সেবার নামে সৌদিতে গিয়ে ব্যক্তিগত কাজ বা নিজের হজ পালনেই ব্যস্ত থাকেন তারা। এবার থাকলো না বিনা টাকায় হজ যাত্রার সুযোগ। ধর্মমন্ত্রী জানালেন হজ যাত্রীদের সহযোগিতায় মন্ত্রণালয়ের বাইরে কেউ যাবে না। অর্থ সাশ্রয়ে সৌদি আরবে থাকা বাংলাদেশি শিক্ষার্থীরাই দেবেন মুসল্লিদের সহায়তা। অনেকে আমাদের কাছে প্রেয়ার দিয়েছে, তা আমরা সেগুলো অ্যাকসেপ্ট করি না, এটাই তো মূল বিষয়। আমরা সেটাই অ্যাকসেপ্ট করেছি যেটা আমাদের সাথে রিলেটেড। তবে এই সিস্টেমটাও আগামী বছর আরও অনেক চেঞ্জ করে ফেলবো ইনশাল্লাহ, যাতে করে কোনো আবেদন দেওয়ার সুযোগ কেউ যেন না পায়। সহায়ক টিম একমাত্র আমাদের ধর্ম মন্ত্রণালয়ের বাইরে কেউ নাই, যাবে না। সহায়ক টিমটা আমরা মক্কা, মদিনা, জেদ্দা বা রিয়াদ
আমাদের যে ইউনিভার্সিটিগুলো রয়ে গেছে সেই ইউনিভার্সিটি থেকে আমরা আমাদের বাংলাদেশি ছাত্র যারা আছে তাদেরকে আমরা এই জায়গায় নিয়োগ দেব এবং তাদের মাধ্যমে করলে আমাদের সাশ্রয় হবে, অনেক সাশ্রয়। মন্ত্রী জানান এবার 5 লাখের বেশি মুসল্লি উমরাহ করতে যাওয়ায় 1,02,000 টাকা খরচ কমানোর পরও হজের কোটা পূরণ হয়নি। কোটা আমাদের সেটা, কিন্তু আমাদের যাচ্ছে 85,000। মানুষের ধারণাটা ছিল এমনই যে 7 লাখ টাকা লাগবে, সেই চিন্তা ছিল অনেক কিছুই। যদিও কমেছে, তখন তারা চিন্তা করেছে কমলে কি হবে, আমাদের সেই সময়টুকু হাতে পাইনি, এতটুকু কমে যাবে। এটা যদি আগে বুঝতে হয়তো আরও কিছু লোক বেশি যেত। এদিকে 9 মে হজ ফ্লাইট শুরু হওয়ার কথা থাকলেও 85,000 নিবন্ধিত মুসল্লির অর্ধেক ভিসাও এখনও সম্পন্ন হয়নি। জটিলতা কাটাতে ভিসা ইস্যুর সময় 11 মে পর্যন্ত বাড়িয়েছে সৌদি সরকার। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এদিকে হজযাত্রীরা শুধু জেদ্দা, মদিনা ও মক্কা থাকতে পারবেন। এই 3 শহরের বাইরে ভ্রমণ করলে নিজ দেশে ফেরত পাঠানোর পাশাপাশি ভবিষ্যতে হজে আসা নিষিদ্ধ করা হতে পারে, এমন নির্দেশনা দিয়েছে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়। সৌদি আরব থেকে আরিফুর রহমানের প্রতিবেদন। সারা বিশ্ব থেকে ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র হজ পালনে সৌদি আরব আসতে শুরু করবেন বৃহস্পতিবার। পবিত্র হজ সুষ্ঠুভাবে আয়োজনে মুসল্লিদের জন্য বিশেষ নির্দেশনা দিল দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয়। এতে বলা হয়েছে হজ ভিসায় আসা মুসল্লিরা শুধুমাত্র জেদ্দা, মদিনা ও মক্কায় আসতে পারবেন। এই 3 শহরের বাইরে ভ্রমণ করতে পারবেন না। হজ ভিসায় সৌদিতে গিয়ে কাজ বা বসবাস বৈধ হবে না। নির্দেশনা না মানলে অভিযুক্তকে নিজ দেশে ফেরত পাঠানোর পাশাপাশি ভবিষ্যতে হজে আসা নিষিদ্ধ করা হতে পারে। প্রতি বছর গড়ে 20 লাখের বেশি ধর্মপ্রাণ মুসল্লি হজ পালন করেন। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। চোর পালানোর পর বুদ্ধি হয়েছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের। বছরের পর বছর অনিয়ম চললেও কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ বেবিচকের বিরুদ্ধে। এবার দুর্নীতির কথা স্বীকার করে জড়িত কর্মকর্তাদের ধরতে কানাডা পুলিশের সহযোগিতা নেওয়ার কথা জানালেন মন্ত্রী। তবে পলাতকদের এভাবে ফেরত আনা সম্ভব নয় জানিয়েছে সংশ্লিষ্টরা। বলছেন বাণিজ্যিক কাজে যুক্ত হওয়ায় দুর্নীতির সুযোগ তৈরি হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পর এবার আলোচনায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। কোনো অনিয়মে বাদ দিচ্ছেন না কর্মকর্তা কর্মচারীরা। মানব পাচার থেকে শুরু টেন্ডার, নিয়োগ বাণিজ্য সহ নানা অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন অনেকেই। সম্প্রতি বেবিচকের 37 কর্মকর্তা কর্মচারীকে চিহ্নিত করে বেবিচক চেয়ারম্যানের কাছে চিঠি পাঠিয়েছে দুদক। এতে জড়িতদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। দুদক থেকে বাঁচতে বিভিন্ন দপ্তরে তদবিরের পাশাপাশি কেউ পালিয়েছেন বিদেশে। ইতোমধ্যে শত শত কোটি টাকা হাতিয়ে নেয়া অন্তত 7 কর্মকর্তা কর্মচারী দেশ ছেড়ে গেছেন কানাডা, যুক্তরাষ্ট্রে। এমন অবস্থায় বিমানমন্ত্রী বলছেন হাস্যকর কথা। জানান কানাডার পুলিশ দিয়ে ধরা হবে পলাতকদের। যাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে তাদের প্রত্যেকের ব্যাপারে আমরা শক্ত সাজার ব্যবস্থা করেছি। এমনকি যারা বিদেশে মানে কানাডায় পালিয়ে গেছে তাদেরকে সেখানকার পুলিশকে দিয়েও তাদেরকে ধরাবার আমরা চেষ্টা করছি। সুতরাং যদি কেউ আইনের বিরুদ্ধে কাজ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দুদকের তথ্য মতে অবকাঠামো নির্মাণ, টেন্ডার, নিয়োগ সহ বিভিন্ন খাতে অনিয়ম দুর্নীতি চলছে 2015 সাল থেকেই। প্রশ্ন হলো গত 9 বছর কি ঘুমিয়েছিল বেবিচক? অনিয়ম ও অপরাধীদের জেনেও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। খাত সংশ্লিষ্টদের মত, দায় এড়াতে পারেন না ঊর্ধ্বতনরাও। রেগুলেটরি অথরিটি শুধুই তারা রেগুলেটরি অথরিটি থাকবে এবং কমার্শিয়াল অ্যাক্টিভিটিতে তারা ইনভলভড হবে না। এবং আইকেআর রুলস অনুযায়ীও রেগুলেটরি অথরিটি কমার্শিয়াল অ্যাক্টিভিটিসে জড়াতে পারবে না। দুদকের নোটিশ অনুযায়ী 2015-16 ও 2016-17 অর্থ বছরে বেবিচকে কি কি প্রকল্পের কাজ হয়েছে তার তালিকা, এই 2 অর্থ বছরে কেনাকাটা খাতে কত টাকা ব্যয় হয়েছে তার বিস্তারিত বিবরণ জানতে চেয়েছে দুদক। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে পরিত্যক্ত ব্যাগ থেকে 2,87,00,000 টাকা মূল্যমানের বিদেশি মুদ্রা উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। মঙ্গলবার রাতে ঢাকা থেকে আসা বাংলাদেশি বিমানের BG-147 ফ্লাইট থেকে এসব মুদ্রা উদ্ধার করা হয়। কাস্টমস কর্তৃপক্ষ জানায়, দুবাইগামী একটি ফ্লাইটে বেশ কিছু টাকা অবৈধভাবে পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ফ্লাইট BG-147-এ অভিযান চালানো হয়। এই সময় ফ্লাইটের ওভারহেড বিনের ভেতরে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ পাওয়া যায়। ব্যাগটি স্ক্যানিং করে 2,87,00,000 টাকা মূল্যের সৌদি এবং মার্কিন ডলার উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে হুন্ডি হিসেবে মুদ্রা দুবাই পাঠানো হচ্ছিল। এখন ছবি তুলতে হবে না একটা? ছবি আমরা ইনভো করব স্যার।
43 লাখ মামলার ভারে নুজ্জ দেশের আদালত। অধস্তন আদালতে 37,30,000 আর সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলা প্রায় 6 লাখ। এমন পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে প্রধান বিচারপতি। বললেন, সচেতনতা না থাকায় আদালতগুলোতে অপ্রয়োজনীয় মামলা স্তূপ জমেছে। এদিকে মামলা জট কমানো ও বিচার প্রক্রিয়া বিষয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরিতে সরকারি পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। সকাল থেকে সন্ধ্যা, দিন পেরিয়ে সপ্তাহ, মাস ঘুরে বছর, বিচারপ্রার্থী মানুষের ভিড়ে ঠাসা দেশের আদালত প্রাঙ্গণ। আইন কমিশনের সাম্প্রতিক প্রতিবেদন বলছে, অধস্তন আর উচ্চ আদালত মিলে বিচারাধীন মামলা 43 লাখ। 17 কোটি মানুষের দেশে বিচার কাজের দায়িত্বভারে আছেন মাত্র 1800 বিচারক। সেই হিসেবে 94,444 জন বিচার প্রার্থীর বিপরীতে বিচারক মাত্র একজন। 2021 থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত দেশের উচ্চ ও নিম্ন আদালতে যুক্ত হয়েছে নতুন করে 6 লাখ মামলা। এমন পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। মঙ্গলবার সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে আইন বিষয়ক এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, সচেতনতার অভাবে মীমাংসাযোগ্য বিষয়েও সাধারণ মানুষ মামলায় জড়িয়ে পড়ছেন। এতে করে আদালতে জমছে মামলার স্তূপ। আমাদের দেশে আদালতে কোনো কিছু প্রমাণ ও অপ্রমাণের যে যাত্রা, তা অনেক ক্ষেত্রেই সুদীর্ঘ। এই যাত্রাপথে কত মানুষের দীর্ঘশ্বাস, হাহাকার জড়িয়ে রয়েছে তা আমরা অনেকেই হয়তো হৃদয় দিয়ে অনুভব করতে পারি না। মামলা জট হতে আমরা পরিত্রাণ পাচ্ছি না। অনেক ক্ষেত্রেই একটি মামলা চূড়ান্তভাবে নিষ্পত্তি হতে 10-12 বছর লেগে যায়। ইতোমধ্যে হয়তো বিচার প্রার্থী লোকটি সর্বশান্ত হয়ে যাচ্ছে, মামলার খরচ চালাতে গিয়ে। এসবই আমাদের দেশের বাস্তবতা। আবার একথাও সত্যি, আদালতে এমন অনেক বিষয় নিয়ে মামলা মোকদ্দমা হয় যা হয়তো মামলা পর্যন্ত গড়াতই না, যদি সংশ্লিষ্ট পক্ষসমূহের মধ্যে আইনি সচেতনতা থাকত। অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন জানান, প্রচলিত আইন ও বিচার প্রক্রিয়া বিষয়ে জনসাধারণের সচেতনতা বাড়াতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে সরকার। অজ্ঞতার কারণে অনেক সময় প্রার্থীদের বিচার পান না, বিচারটা নষ্ট হয়ে যায়। অসচ্ছল, হতদরিদ্র ও অসহায় বিচার প্রার্থীদের বিনামূল্যে আইনি সেবা দিতে দেশের 64টি জেলায় লিগ্যাল এইডের কার্যক্রম চলছে বলে জানান আইনমন্ত্রী। আইনি সহায়তা সচেতনতা কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে সম্প্রসারণের লক্ষ্যে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে লিগ্যাল এইড কমিটি গঠন করা হয়েছে এবং চৌকি আদালতে ও শ্রম আদালতগুলো বিশেষ লিগ্যাল এইড কমিটিতে গঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিচার প্রার্থী মানুষের ন্যায় বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত টেকসই উন্নয়ন সম্ভব নয়। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীর নওদাপাড়া ইসলামী ব্যাংক মেডিকেলের গাইনি রোগ বিশেষজ্ঞ সুলতানা নাজরিন রিতার একের পর এক ভুল চিকিৎসার খেসারত দিতে হচ্ছে প্রসূতি নারীদের। ভুল চিকিৎসায় 2 প্রসূতির মৃত্যুর অভিযোগের পর এবার তার বিরুদ্ধে সিজারিয়ান করে পেটে গজ রেখে সেলাইয়ের অভিযোগ উঠেছে। আর এতে অসহ্য যন্ত্রণায় দিনের পর দিন পার করছেন ভুক্তভোগী শারমিন আক্তার। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদন। রাজশাহীর নওদাপাড়া ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সুলতানা নাজরিন রিতার ভুল চিকিৎসায় 2 প্রসূতির মৃত্যুর ঘটনার পর এবার এক প্রসূতির সিজারিয়ানের করার পর পেটে গজ রেখে সেলাইয়ের অভিযোগ উঠেছে। ওই প্রসূতির নাম শারমিন আক্তার। ভুক্তভোগীর স্বজনরা জানান, গত বছরের 13 সেপ্টেম্বর প্রসব বেদনা নিয়ে রাজশাহীর নওদাপাড়া ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন শারমিন আক্তার। সেদিনই সুলতানা নাজরিন রিতা তার সিজারিয়ান করলে ফুটফুটে শিশু সন্তান জন্ম নেয়। এ ঘটনার 4 মাস পর থেকে শারমিনের পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয়। পরে অন্য ক্লিনিকে পরীক্ষা নিরীক্ষার পর জানতে পারেন, পেটে গজ রেখে সেলাই করায় একটি নারী পচে যাওয়ার উপক্রম হয়েছে। তাই চলতি বছরের 7 ফেব্রুয়ারি অপারেশনের মাধ্যমে কৃত্রিমভাবে মলদ্বার তৈরি করা হয়। তাই ভারী খাবার খেতে পারেন না শারমিন। আদরের সন্তান সিজানকে কোলে নিয়ে বুকের দুধ পর্যন্ত খাওয়াতে পারে না। আমি 3 মাস থেকে বিটির বাড়িতে আমি বিটি করলে পৌঁছতে পারে না, বিটির করলে আমি বাসে থাকাও মরে আসছি। আমার একটা কষ্ট না, আমি বাচ্চাটা ঠিক মতো খাওয়াতে পারি না। গজ থাকার জন্য লাড়ি ছিদ্র হওয়ার পরে এখন
ওই পেশাব পায়খানা ওই ব্যাগের ভিতরে হচ্ছে। তার খুব ভুল চিকিৎসা, এর শাস্তি চাই আমরা। তবে এ বিষয়ে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে সুলতানা নাজরিন রিতার সঙ্গে কথা বলতে গেলে পরিচয় জেনে তড়িঘড়ি করে চেম্বার থেকে পালিয়ে যান। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা। রোগী যদি সাফারার হয়, সে যথাযথ কর্তৃপক্ষ বরাবরে তার অভিযোগ দাখিল করবে এবং এগুলোর ব্যাপারে কর্তৃপক্ষ অনেক তৎপর, তার এ ধরনের অভিযোগের যথাযথ তদন্ত করে ব্যবস্থা নিয়ে থাকেন। শারমিন আক্তারের স্বামী আশরাফুল আলমের বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার সুখানদিঘি গ্রামে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। পাবনা পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে দিশেহারা গ্রাহকরা। অভিযোগ উঠেছে, বরাবরই পল্লী বিদ্যুৎ সমিতি 1 এর লোকজন গ্রাহকের হাতে ধরিয়ে দিচ্ছেন অতিরিক্ত বিলের কাগজ। টাকা পরিশোধ করেও মিলছে না মুক্তি। কারাভোগ করা সহ নানা ধরনের ভোগান্তি পোহাচ্ছেন গ্রাহকরা। এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও ভুল স্বীকার করেন বিদ্যুৎ কমিটির শীর্ষ কর্মকর্তা। আসিফ মাহমুদের ছবিতে সবুজ মোল্লার রিপোর্ট। একদিকে তীব্র গরম, তার মধ্যেই বিল বাকি দেখিয়ে কেটে নেওয়া হয়েছে বৈদ্যুতিক লাইন। নবজাতক শিশুকে নিয়ে বারান্দায় বসে হাত পাখা দিয়ে বাতাস করছেন মা। পাবনার ঈশ্বরদীর শেখেরদের এলাকার আব্দুল গাফফার 2015 সালে 28,000 টাকার বিল বাকি রেখে মারা যান 2021 সালে। 2024 সালের ফেব্রুয়ারি মাসে এসে তার এক ছেলে শফিকুল ইসলামের বিলের কাগজে যুক্ত হয় বাবার বাকি রাখা 28,000 টাকা। একই মাসে আরেক ছেলে মহিদুল ইসলামকেও বাবার বিল পরিশোধ করার জন্য বিদ্যুৎ বিলের সঙ্গে বাবার 28,000 টাকা যোগ করা হয়। শুধু তাই নয়, আরও ভুতুরে বিল যুক্ত করে মোট 91,000 টাকার বিল ধরিয়ে দেওয়া হয়। বিদ্যুৎ বিল পরিশোধ করতে না পারার কারণে বিচ্ছিন্ন করা হয় সংযোগ। বাপ মারা গেছে, মারা যাওয়ার পরে ওনার নামে 28,000 দিয়েছে, উনার আরেক ভাইয়ের নামে 28,000 টাকা বিল দিয়েছে। বিলে যেতে ওঠে 500 টাকা, লেখে নিলাম আমাকে 1500 টাকা। 2610 মিটার নাম্বার, সেই মিটারে আমাকে দেখায় 86,000 টাকা বিল দিয়েছে। একই ধরনের ভোগান্তিতে ওই এলাকার আরও অনেক গ্রাহক। বিল পরিশোধ করেও কারাভোগ পর্যন্ত করতে হয়েছে তাদের। কেস করার পরে আমি ওই 13,888 টাকা আমি পরিশোধ করি। পরিশোধ করার 4 মাস পরে পুলিশ আমাকে ধরে নিয়ে যায়। এ বিষয়ে জানতে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি 1 এর জোনাল অফিসে যায় সময় সংবাদ। ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও নিজেদের ভুল স্বীকার করেছেন সমিতির শীর্ষ কর্মকর্তা। আজ থেকে হয়তো 1 বছর আগে তুলছে বা 5 মাস আগে তুলছে, সে দেয় নাই, আবার বিলিং ভুল করে গত 1 বছর আগে এই অফিসের শীর্ষ কর্মকর্তা সাজ্জাদুর রহমানের হাতে নাতে ঘুষ লেনদেনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তাকে বরখাস্ত করা হয়। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। আবারও নির্বাচনের খবর। কিছুক্ষণ পরেই শুরু হচ্ছে 6ষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ। সেই খবর জানাতে কুষ্টিয়ায় আছেন রিপোর্টার এস.এম. রাশেদ এবং ঝিনাইদহে আছেন রিপোর্টার সোহাগ আলী। প্রথমে যাচ্ছি কুষ্টিয়ার এস.এম. রাশেদের কাছে। 6ষ্ঠ ধাপের উপজেলা নির্বাচনে কুষ্টিয়া সদর আসন এবং কুষ্টিয়া খোকসা উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং ইতিমধ্যেই কিন্তু কুষ্টিয়া সহ এবং খোকসা উপজেলায় পোলিং এজেন্ট থেকে প্রিজাইডিং অফিসাররা কিন্তু কেন্দ্রগুলোতে উপস্থিত রয়েছে এবং দুটি উপজেলায় মোট কেন্দ্র রয়েছে 1015টি এবং এখানে সকাল থেকেই বেশ কর্মচঞ্চল লক্ষ্য করা যাচ্ছে এখানকার কেন্দ্রগুলোতে এবং মূলত আনসার সদস্য, পুলিশ বাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু অবস্থান নিয়েছে কেন্দ্রগুলোতে এবং সকাল 8টা থেকেই ভোট কেন্দ্রে ভোটাররা আসবে এবং তারা তাদের নির্বাচিত জনপ্রতিনিধি তারা নির্বাচন করবে। একই কেন্দ্র করে কিন্তু আমি রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে মূলত কেন্দ্রগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে এবং প্রতিটি কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু প্রায় 15 জন করে সদস্য রয়েছে এবং এখানে কিন্তু যারা ভোট গ্রহণ করবেন, যারা পোলিং এজেন্ট যারা আছে তারা জানিয়েছেন যে ইতিমধ্যেই বুথগুলোয় তারা কাজ সম্পূর্ণ করেছে এবং ইতিমধ্যে কিন্তু কুষ্টিয়া এবং খোকসা উপজেলার কেন্দ্রগুলোতে
ভোট গ্রহণের সকল প্রস্তুতি কিন্তু গ্রহণ করেছে এখানকার কুষ্টিয়া জেলার রিটার্নিং কর্মকর্তা। আমি রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন যে শুধুমাত্র ভোট কেন্দ্র নয়, কেন্দ্রের বাইরেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাতে এবং সাধারণ ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের নেতা এবং উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করতে পারে সে বিষয়ে কিন্তু শুধু ভোট কেন্দ্র নয়, ভোট কেন্দ্রের বাইরেও কিন্তু এখানে তারা নিরাপত্তার ব্যবস্থা জোরদার করেছে এবং এখানে যারা সাধারণ ভোটার যারা আছে তারা আমাদেরকে জানিয়েছেন যে মূলত যে যারা অনেকেই কিন্তু বিশেষ করে যে প্রার্থী যারা আছেন তারা নানা ধরনের কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন ভোটারদেরকে এবং ভোটাররা জানিয়েছেন যে ভোটার যারা আছে তারা মূলত যে বিষয়টি আসলে আমাদেরকে জানিয়েছেন যে যারা তাদের ন্যূনতম নাগরিক যে সুবিধাগুলো আছে তারা দিবে তাদেরকেই কিন্তু তাদেরকে কিন্তু ভোট গ্রহণ করবে বলে ভোট দেবে বলে জানিয়েছেন সাধারণ ভোটাররা এবং এই বিষয়ে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন যাতে সকল সাধারণ ভোটার নির্বিঘ্নে ভোট দিতে পারে তার সকল ব্যবস্থা গ্রহণ করেছে কুষ্টিয়া জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। তো আমরা ষষ্ঠ উপজেলা নির্বাচন নিয়ে আমরা জানবো আমাদের ঝিনাইদহ সহকর্মী সোহাগ আলীর কাছে। সারা দেশের 139টি উপজেলায় যে ভোট গ্রহণ হচ্ছে তার মধ্যে ঝিনাইদহ সদর এবং কালীগঞ্জ উপজেলায় ভোট গ্রহণ শুরু হবে কিছুক্ষণের মধ্যে। সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এবং নির্বাচন সুষ্ঠু অবাধ করার জন্য কিন্তু ইতিমধ্যে রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে বা জেলা প্রশাসনের পক্ষ থেকে বা সংশ্লিষ্ট কর্মকর্তার পক্ষ থেকে সকল প্রকার ব্যবস্থা কিন্তু তারা নিয়েছেন এবং সকালে আজকে যে ভোট গ্রহণ হচ্ছে রাত 4টা থেকে ঝিনাইদহ সদর এবং কালীগঞ্জ উপজেলায় কিন্তু ভোর 4টা থেকে ব্যালট পেপার বিতরণ শুরু হয়েছে এবং আজকে সকালে প্রতিটা কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছেছে। আমি আপনাদের একটু তথ্য জানিয়ে রাখি যে ঝিনাইদহ সদর এবং কালীগঞ্জ উপজেলায় নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে 10 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন 2 উপজেলাতে। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে 10 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই যে ঝিনাইদহ সদর উপজেলাতে মোট ভোটার সংখ্যা 3,90,934 জন। এর মধ্যে নারী ভোটার রয়েছে 1,49,525 জন এবং পুরুষ ভোটার রয়েছে 1,95,406 জন। এছাড়াও এইবারই কিন্তু প্রথম হিজড়া ভোটার রয়েছে 3 জন। এই সদরে 165টি ভোট কেন্দ্রে এবং 1065টি অস্থায়ী এবং স্থায়ী বুথের মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং সকাল 8টা বাজার সাথে সাথে কিন্তু ভোট গ্রহণ শুরু হবে এবং এখানে এখন যেহেতু আজকে রাতে বৃষ্টি হয়েছে সকাল থেকে ভোটার উপস্থিতি আমি বাইরে কিছুটা দেখেছি, হয়তো কিছুক্ষণের মধ্যে ভোটার উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারবো। এর আগে আমরা যে প্রচার প্রচারণার বিষয়টি দেখেছিলাম, প্রচার প্রচারণার সময় কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগ নানা হুমকি ধামকির মাধ্যমে কিন্তু প্রচার প্রচারণা শেষ হয়েছে এবং প্রার্থীরা তারা জয়ী হওয়ার জন্য তারা ভোটারদের নানা ধরনের আশ্বাস দিয়েছেন, উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়েছেন। তার ফল আজকে হয়তো তারা পাবেন এবং তাদের যে অতীত কার্যক্রম সেই কার্যক্রমের ফল কিন্তু আজকে তারা পাবেন বলে তারা আশা করছেন। এবং এখন পর্যন্ত আমি যে পরিস্থিতি আমরা দেখেছি ঝিনাইদহ সদর এবং কালীগঞ্জে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা কিন্তু এখন পর্যন্ত ঘটার খবর আমরা পাইনি। আপনাদের জানিয়ে রাখি যে নির্বাচন অবাধ এবং সুষ্ঠু করার জন্য 4 জন পুলিশ সদস্য এবং 13 জন এছাড়াও যে টোটাল কেন্দ্রে সার্বিক নিরাপত্তার জন্য এছাড়াও যে টোটাল 2 উপজেলায় কিন্তু 29 জন ম্যাজিস্ট্রেট নির্বাচন তদারকি করবে এবং অবাধ সকল প্রকার যে নিরাপত্তা ব্যবস্থা জেলা প্রশাসন পুলিশ বিভাগের পক্ষ থেকে তারা নিয়েছেন। কোনো প্রকার অনিয়ম যাতে না হয় সে বিষয়ে তারা আশ্বস্ত করেছে আমাদের। তো এই ছিল ঝিনাইদহ সদর এবং যে কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন, সেই নির্বাচনের ভোট গ্রহণের সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম কুষ্টিয়া এবং ঝিনাইদহে। জাতিসংঘের বৈশ্বিক অভিবাসন প্রতিবেদন 2024 প্রকাশ হলো ঢাকায়। অনুষ্ঠানে IOM মহাপরিচালক জানান গেল 22 বছরে
বিশ্বে প্রবাসী আয় বেড়েছে 650%। তবে দুশ্চিন্তা, অবৈধ অভিবাসন, ভূমধ্যসাগরে প্রাণ হারানো 12%ই বাংলাদেশের বলে জানান তিনি। এদিকে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, অপ্রত্যাশিত অভিবাসন রোধে রাজনৈতিক সহিংসতা বন্ধে নজর দিতে হবে। এছাড়া রোহিঙ্গারা বাংলাদেশে সন্ত্রাসবাদসহ নানা হুমকি ডেকে এনেছে। বিশ্বব্যাপী অভিবাসীদের নিয়ে কাজ করে জাতিসংঘের অঙ্গ সংস্থা IOM। সংস্থাটির মহাপরিচালক 4 দিনের সফরে এখন ঢাকায়। মঙ্গলবার শুরুতেই সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। এ সময় IOM মহাপরিচালককে রোহিঙ্গাদের জন্য আরও তহবিল সংগ্রহের আহ্বান জানান প্রধানমন্ত্রী। এরপর দুপুরে রাজধানীর একটি হোটেলে বৈশ্বিক অভিবাসন প্রতিবেদন 2024 প্রকাশ করা হয়। IOM সদর দপ্তর জেনেভার বাইরে এই প্রথম প্রতিবেদন প্রকাশ হলো ঢাকায়, যেখানে উঠে আসে বিশ্বব্যাপী 28 কোটির বেশি মানুষ নিজ দেশ ছেড়েছে কাজের সন্ধানে। গেল 22 বছরে বিশ্বে অভিবাসী আয় বেড়েছে 650%। এদিকে অবৈধ অভিবাসনের ঝুঁকিও দিন দিন বাড়ছে উল্লেখ করে IOM মহাপরিচালক বলেন, ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে মৃত মানুষের মধ্যে 12%ই বাংলাদেশের। Remittances that contribute a significant amount to the national economy, and tragically, countless examples of how irregular migration can make people more vulnerable. In fact, 12% of the deaths of those crossing the Mediterranean this year have been nationals of this country. প্রতিবেদন অনুযায়ী বিশ্বে প্রায় 12 কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, যার মধ্যে রাজনৈতিক আশ্রয় এবং ধর্মীয় সংঘাতের মতো বিষয় জড়িত। আর নিজ দেশে অন্তদ্বন্দ্ব ও প্রাকৃতিক দুর্যোগে বাস্তুচ্যুত হয়েছেন 7.5 কোটি মানুষ। বাস্তুচ্যুত হওয়ার কারণ হিসেবে প্রাকৃতিক দুর্যোগও যুক্ত হয়েছে, যা দুশ্চিন্তার বড় কারণ বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গারা বাংলাদেশের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। The number is about 1.3 million, not 1.2 million, because every year 35,000 newborn children. So every year it is increasing. But we are facing the challenges because of these people: law and order situation, drug trafficking, human trafficking, and the Rohingya camps have become a breeding space for fanatism and terrorism. প্রতিবেদনে বলা হয়, সারা বিশ্বে জনসংখ্যার 3.5% মানুষ অভিবাসী হিসেবে কাজ করেন। এর মধ্যে নারী 48%। গেল বছর নানা কারণে বিশ্বের 8,500 অভিবাসী নিখোঁজ কিংবা মারা গেছেন। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। ঢাকা আঙ্কারার কূটনৈতিক সম্পর্কের 50 বছর উপলক্ষে চট্টগ্রাম বন্দরে এসেছে তুরস্কের যুদ্ধজাহাজ TCG কিনালিয়াদা। মঙ্গলবার দুপুরে বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনালে জাহাজটিকে স্বাগত জানায় বাংলাদেশ নৌবাহিনী ও তুরস্কের রাষ্ট্রদূত। এই সফর দুই দেশের সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের। মঙ্গলবার দুপুর 12:30টার কিছু পর চট্টগ্রাম বন্দর চ্যানেলে প্রবেশ করে তুরস্কের নৌবাহিনী যুদ্ধজাহাজ TCG কিনালিয়াদা। পরে জাহাজটি নোঙর করে বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনালে। সামরিক রীতি অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনী ফুল দিয়ে ও বাদ্য বাজিয়ে জাহাজটিকে স্বাগত জানায়। তুর্কি এই যুদ্ধজাহাজটি 4.5 মাসের যাত্রায় 20টি দেশে 24টি বন্দরে ভিড়েছে। সফর শেষে আগামী 9 মে চট্টগ্রাম বন্দর ত্যাগ করবে তুর্কি এই নৌ যুদ্ধজাহাজ। 2023 সালে ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্কের পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশ সরকার। আজ সে দেশটির নৌবাহিনী যুদ্ধজাহাজ সেই বন্ধুত্বকে আরও বেশি এগিয়ে নেবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। চট্টগ্রাম বন্দর এলাকা থেকে ফেরদৌস লিপি, সময় সংবাদ। পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, পোশাক শিল্পের হাত ধরে বাংলাদেশ উন্নত বিশ্বে উন্নীত হবে। এই শিল্পে উদ্যোক্তারা অত্যন্ত চৌকস, আর তাই বিভিন্ন সময় চ্যালেঞ্জ মোকাবিলা করে শিল্পকে এগিয়ে নিয়ে গেছেন। 16তম বাংলাদেশ ডেনিম এক্সপোর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় ব্যবসায়ীরা অভিযোগ করেন, NBR ও কাস্টমস বিভিন্নভাবে তাদের হয়রানি করছে। বাংলাদেশে ডেনিম পণ্য বিশ্বজুড়ে সমাদৃত। 2017 সাল থেকে ইউরোপীয় ইউনিয়ন ও বেশ কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ডেনিম রপ্তানিকারক দেশের জায়গা দখল করে আছে বাংলাদেশ। ডেনিম পণ্য বিশ্ববাজারে তুলে ধরার লক্ষ্যে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হয়ে গেল 2 দিন ব্যাপী বাংলাদেশ ডেনিম এক্সপো 2024। রি-ইমাজিন বা নতুন করে ভেবে দেখা প্রতিপাদ্যে এবারের মেলায় বিশ্বের প্রায় 13টি দেশের 60টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
মঙ্গলবার মেলার শেষ দিনে সমাপনী অনুষ্ঠানে অংশ নেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সহ দেশি বিদেশি ব্যবসায়ী প্রতিনিধিরা। ব্যবসায়ীদের অভিযোগ, জাতীয় রাজস্ব বোর্ড ও কাস্টম বিভাগ দীর্ঘদিন ধরেই তাদের হয়রানি করছে। চট্টগ্রাম পোর্টে আমরা ইম্পোর্ট করতে গেলেও বাধাগ্রস্ত হই, রপ্তানির সময় বাধাগ্রস্ত হই। বিশেষ করে এনবিআর এবং কাস্টমস আমাদেরকে প্রতিনিয়ত বাধাগ্রস্ত করছে। শিল্প উদ্যোক্তারা নানান চ্যালেঞ্জ মোকাবিলা করে শিল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছে উল্লেখ করে বস্ত্র পাটমন্ত্রী বলেন, পোশাক শিল্পের হাত ধরেই উন্নত দেশে উন্নীত হবে বাংলাদেশ। পোশাক শিল্পে অসংখ্য চ্যালেঞ্জ এসেছে, প্রতিবারই তারা চ্যালেঞ্জ শুধুমাত্র সফলতার সাথে মোকাবেলা করেছেন তাই নয়, বরং প্রত্যেকটি চ্যালেঞ্জের পর শিল্পকে আরও এগিয়ে নিয়ে গিয়েছেন। বাংলাদেশের পোশাক শিল্প আরও অনেক দূর এগিয়ে যাবে। এই শিল্পের হাত ধরে বাংলাদেশ উন্নত দেশে উন্নীত হবে। বিশ্বের সবচেয়ে বেশি সবুজ পোশাক কারখানা থাকায় বিশ্ববাজারের ক্রেতাদের বাংলাদেশকে সোর্সিং ডেস্টিনেশন হিসেবে বিবেচনার আহ্বান মন্ত্রীর। সোর্সিং ডেস্টিনেশন হিসেবে বেছে নেবেন। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ব্যবসায়িক মুনাফা নিজ দেশে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক যে প্রতিবন্ধকতা তৈরি করেছে তাতেই বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন মার্কিন ব্যবসায়ীরা। বাংলাদেশে 29তম বারের মতো ইউএস ট্রেড শো উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানান আমেরিকান চেম্বার্স অব কমার্স ইন বাংলাদেশ AmCham। ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে নানা প্রতিবন্ধকতাকে সামনে আনলেও বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা সহ বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশ যেসব উদ্যোগ নিচ্ছে তা ভালো মতো বিশ্বের দরবারে তুলে ধরার তাগিদ দেন সংগঠনটির প্রতিনিধিরা। এই সময় জানানো হয়, বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বসতে যাওয়া এবারের ট্রেড শো শেষ হবে শনিবার। সেখানে ওরাকল সহ তথ্য প্রযুক্তি খাতে মার্কিন বড় বড় কোম্পানি অংশ নেবে। রাজধানীতে নিয়মে তোয়াক্কা না করে আবাসিক ভবনেই চলছে ব্যবসা প্রতিষ্ঠান, নেই ট্রেড লাইসেন্সও। এত সব অনিয়মে রীতিমতো অতিষ্ঠ সাধারণ মানুষ। নগর পরিকল্পনাবিদরা বলছেন, প্রশাসনের দায়িত্বহীনতাই এসবের কারণ। তিলোত্তমা ঢাকা নগরীর ইট, কাঠ আর পাথরে চলে শ্রমজীবী কর্মজীবীর জীবন সংগ্রাম। আর সেই সুযোগই নিচ্ছেন অর্থলোভী মহল। আবাসিক ভবনেই দেদারসে চালাচ্ছে বাণিজ্যিক কর্মকাণ্ড, নেই নীতিমালার তোয়াক্কা। রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টর। কাগজে কলমে এটি একটি আবাসিক এলাকা, তবে দেখে সেটা বোঝার উপায় নেই। প্রায় ৭০০ প্লটের অর্ধেকই ছেয়ে গেছে দোকানপাট, হোটেল, গাড়ির গ্যারেজ কিংবা বাইং হাউসে। উইদাউট প্ল্যান হচ্ছে এগুলো হওয়া উচিত না। গাড়ি গুড়ি বাইরেতে সমস্যা, চলাফেরা সমস্যা হইতে আছে। আবাসিক এলাকা, এটা বাণিজ্যিক জিনিসটা এটা ঠিক না। এর জন্য এটা তো সোসাইটি পুরোটাই বাণিজ্যিক। উত্তর একসময় ছিল আপনার আবাসিক এলাকা, এখন আর আবাসিক এলাকা বলা চলে না। প্রতিষ্ঠানগুলোতে গিয়ে দেখা যায় একটিরও নেই ট্রেড লাইসেন্স। কেউ আবার অন্যের ট্রেড লাইসেন্স দিয়েই ম্যানেজ করছেন প্রশাসনকে। ফার্মেসির লাইসেন্স দিয়ে করছেন মুদি ব্যবসা। মধ্যখান থেকে একজন ফার্মাসি দিয়েছিল, তো আবার চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হওয়ার পরে আমরা এটা করছি, মানে একটু দেখতে পারি আপনারা একটু ওটা আগে তো লাইসেন্স দেয় না, তো লাইসেন্স দেয় না, তাও তবু আপনার ব্যবসা কিভাবে করছেন? এইভাবে করতেছি। আবাসিক এলাকার ভেতরে কি ট্রেড লাইসেন্স দেয়? তাই এটা এতটুকু আইডিয়া নাই, আমার মালিক আছে তো মালিকই বলতে পারবে। এইটা ভাই আমি এতটুকু বলতে পারব না, কারণ এইটি তো ভাই এইগুলো। একই অবস্থা অন্যান্য আবাসিক এলাকাতেও। রাজধানীর ধানমন্ডি, বনানী সহ বাদ নেই অভিজাত এলাকা গুলশানও। 8টা করে গাড়ি আনাগোনা হয়। নগর পরিকল্পনাবিদরা অবশ্য এর দায়ভার চাপাচ্ছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের উপর। বলছেন, নগরীতে এমন মিশ্র অবস্থা সৃষ্টি সংস্থাটির ব্যর্থতার ফসল। চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে যে নেইবারহুড ফিলিংস আবাসিক অঞ্চলে থাকে, সেটাকে যেভাবে ক্ষুণ্ণ করে, সেই জায়গায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ পরিকল্পিতভাবে সেই চারিত্রিক বৈশিষ্ট্য, মানুষের সাথে মানুষের সম্পর্ক, সাংস্কৃতিক আঙ্গিনা, এই সমস্ত বিষয়গুলোকে অবজ্ঞা করার একটা চেষ্টা করছে। নিয়মের তোয়াক্কা না করে যে ভবন মালিকরা শুধুমাত্র অর্থলোভে একই বাড়িকে আবাসিক ও বাণিজ্যিক করে তুলছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ নগরবিদদের। নিরাপদ ও পরিকল্পিত নগরী আমরা সবাই চাই, তবে এর মাঝেও রয়েছে নীতিমালা জটিলতা। একদিকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি নীতিমালা বলছে, কোনো সড়ক যদি ১০০ ফুট হয় তার পাশে বাণিজ্যিক স্থাপনা গড়ে তোলা যাবে। অন্যদিকে এর কোনোভাবেই সমর্থন করে না রাজুকের ডিটেল এরিয়া প্ল্যান। তাই বিশেষজ্ঞরা বলছেন, সবাইকে একসঙ্গে বসে একটি সিদ্ধান্তে আসতে হবে, তবেই পাওয়া যাবে একটি সুন্দর নগরী। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।
কোরবানি সামনে রেখে নাটোরের চাহিদার চেয়ে প্রায় 50,000 গরু বেশি লালন পালন করা হয়েছে। তবে এবার 800 থেকে 1300 কেজি ওজনের প্রায় 1000 গরু পালন হলেও স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ এগুলো বাজারজাতে কোনো উদ্যোগ গ্রহণ করেনি বলে অভিযোগ খামারিদের। প্রাণী সম্পদ বিভাগ বলছে, সম্মিলিত উদ্যোগে জেলার সব গরু বিক্রি করা হবে। আল মামুনের পাঠানো তথ্য ও রকুনুজ্জামানের ছবিতে রিপোর্ট। নাটোর সদরের ঢাল সড়ক এলাকার রেকাত আলীর খামারে এবারের কোরবানিতে বিক্রির জন্য 800 থেকে 1300 কেজির 100টি বিদেশি বিভিন্ন জাতের গরু পালন করা হয়েছে। দেশের বিভিন্ন এলাকায় বড় জাতের গরু এই খামার থেকেই বেশি বিক্রি হয়। তবে 7 বছর ধরে বড় জাতের গরু পালন করা হলেও বাজারজাতে প্রাণী সম্পদ বিভাগ সহযোগিতা করছেন না বলে অভিযোগ খামারির। কুরবানি ঈদকে সামনে রেখে আমি প্রায় 100টির মতো গরু মোটা তাজাকরণ করেছি। পানি সম্পদ একটা মন্ত্রণালয় আছে, এনারা আমাদের যে কোনো রকম সহযোগিতা করা, এটা আমরা তাদের কাছ থেকে পাই না। এদিকে ছোট মাঝারি মানের খামারিরা ঈদুল আজহায় ভালো দামে বিক্রির আশায় গরু পালন করেন। তবে কোনো সিন্ডিকেট যেন তাদের লোকসান করতে না পারে সেজন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা। গরুর বাজার যাতে ভালো পায়, কোনো সিন্ডিকেট না হয় এ বিষয়ে যেন সরকার একটু খেয়াল রাখে। কোরবানিতে জেলায় প্রায় 70,000 গরুর চাহিদা থাকলেও চলতি বছর লালন পালন করা হয়েছে 1,21,846টি। এর মধ্যে 800 থেকে 1300 কেজির প্রায় 1000। খামারি ও প্রাণী সম্পদ বিভাগের যৌথ উদ্যোগে পালন করা সব গরু বিক্রি হবে বলে জানান এই কর্মকর্তা। খামারি পর্যায়ে আমরা প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে এগুলি দিচ্ছি যেন আপনারা স্টেরয়েড মুক্ত এবং অ্যান্টিবায়োটিক মুক্ত আমরা প্রাকৃতিক উপায়ে আমরা গবাদি পশু করি এবং আমরা আশা করছি এবারে কুরবানিতে আসলে আমাদের খামারিরা লাভবান হবে। জেলায় ছোট বড় প্রায় 8,500 খামারে এবার গরু পালন করা হয়েছে। সময় সংবাদ, নাটোর। আবারও উপজেলা নির্বাচনের খবর। কিছুক্ষণ পরে শুরু হচ্ছে ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ভোট গ্রহণ। বিস্তারিত জানাতে কক্সবাজার সদরের সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ে আছেন সুজাউদ্দিন রুবেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সারা দেশে 139টি উপজেলা পরিষদ নির্বাচনের মধ্যে কক্সবাজারেও 3টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যার মধ্যে কক্সবাজার সদর উপজেলা, মহেশখালী উপজেলা পরিষদ এবং কুতুবদিয়া উপজেলা পরিষদ। কিছুক্ষণের মধ্যেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে আমরা ভোট কেন্দ্রে রয়েছি। আসলে ভোট কেন্দ্রের পরিস্থিতি যেটি লক্ষ্য করছে, এরই মধ্যে যারা প্রার্থীদের এজেন্ট রয়েছে তারা প্রবেশ করতে শুরু করেছে এবং প্রবেশ করে তাদের যে কার্যক্রম সেটি পরিচালনা করছে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে আমরা লক্ষ্য করছি 15 জন করে আনসার সদস্য রয়েছে, যাদের অনেকে অস্ত্রধারী রয়েছে, আবার পুলিশের 3 জন সদস্য রয়েছে। পাশাপাশি যারা মূল পোলিং এজেন্ট রয়েছে তারাও কিন্তু এরই মধ্যে কেন্দ্রে উপস্থিত হয়েছেন। তারা যেহেতু কক্সবাজারের 3টি উপজেলা পরিষদেই ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, সেক্ষেত্রে এখন আসলে ভোট কেন্দ্রগুলোতে ইভিএম এর যে ভোট গ্রহণ শুরু হবে আর 50 মিনিট পর, সেই 50 মিনিট আগেই কিন্তু ইভিএম এর যে কার্যক্রম, যে তাদের ভোট গ্রহণ, ভোটাররা ভোট দিবে, সেই ভোট প্রস্তুতির যে আগভাগ যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো ভোট কেন্দ্রের ভিতর করছে, আমরা সেটি লক্ষ্য করছি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের সঙ্গে যারা এখানে রয়েছে, আমি একজন পুলিশ কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি যে বিষয়টি বলছে, যেহেতু ইভিএম এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে সেক্ষেত্রে প্রতিটি ভোট কেন্দ্রে তাদের অবস্থান শক্ত রয়েছে। পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা যেমন দায়িত্ব পালন করবে, ঠিক তার পাশাপাশি বাইরের র্যাব সদস্যরাও টহল দিচ্ছে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন, তারপর একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছেন। সবকে প্রতিটি উপজেলা পরিষদেই কিন্তু এভাবে দায়িত্ব পালন করছে এবং আমরা যেটি লক্ষ্য করছি, যেহেতু কক্সবাজার সদর উপজেলায় 2 জন প্রার্থী রয়েছে, একজন মুজিবুর রহমান আনারস প্রতীক নিয়ে, আরেকজন নুরুল আফসার, তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই 2 প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যেই কিন্তু ব্যাপক যে আলোচনা সমালোচনা চলছে, যেহেতু একজন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক পৌর মেয়র ছিলেন, আর যিনি নুরুল আফসার রয়েছেন তিনি 4 বারের পৌর মেয়র ছিলেন। তো সেই ক্ষেত্রে যেহেতু 2 জন মাত্র প্রার্থী কক্সবাজার সদর উপজেলায়, সেক্ষেত্রে কিন্তু ভোটের যে আমেজটা সেটি অনেক আগে থেকে আসলে শুরু হয়েছে। আজকে যেহেতু ভোট গ্রহণ 8টার পর শুরু হবে, সেই ক্ষেত্রে ভোটারদের
ভোটারদের উপস্থিতি এখনো পর্যন্ত আসলে আমরা ভোট কেন্দ্রে আসতে দেখিনি, তবে গুড়ি গুড়ি হালকা বৃষ্টিও হচ্ছে। আমরা লক্ষ্য করছি যারা প্রার্থীদের এজেন্ট রয়েছে তারা কিন্তু এরই মধ্যে কেন্দ্রগুলোতে তারা অবস্থান নিয়েছে। এখনো পর্যন্ত তারা প্রবেশ করতে পারেনি, যেহেতু এখানে যিনি কর্মকর্তা রয়েছেন নির্বাচন কমিশনের, তার ইভিএম তাদের কার্যক্রম শেষ হওয়ার পরই এজেন্টদের তাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে ভোট কেন্দ্রে, কিন্তু যার কারণে এখন পর্যন্ত তারা অপেক্ষমান রয়েছে। আর কক্সবাজার সদর উপজেলার 2জন চেয়ারম্যান প্রার্থী এবং 2জন নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছে। আর যিনি পুরুষ ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি একক প্রার্থী হওয়ার কারণে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এছাড়াও কুতুবদিয়া উপজেলায় 8জন চেয়ারম্যান প্রার্থী রয়েছে। আর সব কিছু মিলিয়ে কক্সবাজার 3টি উপজেলায় উৎসবমুখর পরিবেশে আসলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে কিছুক্ষণ পর। এরই মধ্যে আমরা দেখছি ভোট কেন্দ্রগুলোতে পোস্টারে ছেয়ে গেছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থানও রয়েছে, এবং সবকিছু মিলিয়ে সুষ্ঠু একটি নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর বলে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে স্বস্তির বৃষ্টি নামলো রাজশাহীতে। বুধবার রাত 1টা থেকে মুষলধারে শুরু হয় বৃষ্টি। 1 মাসেরও বেশি সময় ধরা চলা দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন সাধারণ মানুষ। দীর্ঘ অপেক্ষার পর এক পশলা বৃষ্টির আনন্দে মেতে ওঠেন নগরবাসী। বৃষ্টিতে ধুয়ে পরিষ্কার হয় পথঘাট, শীতল হয় মন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকেও বৃষ্টির ভিডিও আপলোড করে স্ট্যাটাস দেন নেটিজেনরা। পুরো এপ্রিল মাসে 28 দিনই রাজশাহীতে ছিল তাপপ্রবাহ। এর মধ্যে তীব্র তাপপ্রবাহ ছিল 13 দিন। এই সময় কালবৈশাখীর সঙ্গে হওয়ার কথা ছিল বৃষ্টি, তবে 43 বছরের রেকর্ড ভেঙে এ মাসে দেখা মেলেনি এক ফোঁটা বৃষ্টিরও। বিশেষজ্ঞরা বলছেন এই অঞ্চলে ক্রমেই বাড়ছে তাপপ্রবাহের সময়কাল, উষ্ণতা কমছে, বৃষ্টিপাত ও বৃষ্টিস্নাত দিনের সংখ্যা। এতে জটিল হচ্ছে পরিস্থিতি। আব্দুস সালামের ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। রাজশাহীতে গত এপ্রিল মাসে 36 থেকে 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল টানা 28 দিন। এর মধ্যে তীব্র দাবদাহ ছিল 13 দিন। গত 30 এপ্রিল 52 বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয় 43 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের পরিসংখ্যানগত তথ্যে 2023 সালে 23 দিন এবং 2022 সালে 21 দিন ছিল মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ। গত কয়েক বছর ধরেই দাবদাহের সময়কাল ক্রমেই বেড়ে বাড়ছে এ অঞ্চলের উষ্ণতা। সব মিলিয়ে একেবারে মনে হচ্ছে যেন মরুভূমি বা মিডল ইস্টের কোনো দেশে আছি। খুবই অস্বস্তির মধ্যে যাচ্ছে আর কি। অনেকদিন থেকে বৃষ্টি নেই, খুব অস্থিরতা ভোগ করছি। ঘামতেছি না বা শরীর থেকে মনে করেন যে গরম তীব্রতা অনেক বেশি আর কি। অন্যদিকে গেল এপ্রিল মাসে রাজশাহীতে দেখা মেলেনি এক ফোঁটা বৃষ্টির। 1981 সালের পর এটি ছিল শুষ্কতম মাস। এছাড়া চলতি বছরে 10 দিনে বৃষ্টিপাত হয়েছে মাত্র 35 মিলিমিটার। কমেছে বৃষ্টিস্নাত দিনের সংখ্যাও। অন্যান্য বছরে বৃষ্টিপাত এপ্রিল মাসে হলেও তবে এই 2024 সালে বৃষ্টিপাত নাই বললেই চলে, মাত্র 0.2 মিলিমিটার বৃষ্টিপাত। এই বছর তাপপ্রবাহের পরিমাণটা খুব বেশি। বিশেষজ্ঞদের মতে জলবায়ুর উপর নেতিবাচক প্রভাব, পদ্মাসহ নদীর নাব্য সংকট, জলাশয় ও পুকুর ভরাট, বৃক্ষ নিধন সব মিলিয়ে রাজশাহীর পরিস্থিতি দিনকে দিন জটিল হচ্ছে। গত বছর বৃষ্টি কম হয়েছে, তার ফলে মাটির যে আর্দ্রতা যেটা বিষয়টা সেটা কম ছিল, তারপর আবার কালবৈশাখী হয়নি, সেটা একটা সুযোগ পাইনি আমরা। সব মিলিয়ে কিন্তু একটা জটিল অবস্থা তৈরি হয়েছে। জুনের শেষ দিকে উত্তরাঞ্চলে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। বন্যার পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে সিলেট জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি শেখ রাসেল হাসান জানান, চলতি মাসে জেলায় 100 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়েছে। এতে বন্যার আশঙ্কা না থাকলেও আকস্মিক বন্যা মোকাবেলায় আশ্রয় কেন্দ্র, 130টি মেডিকেল টিম সহ পর্যাপ্ত ওষুধ ও স্যালাইন প্রস্তুত রাখা হয়েছে। এদিকে সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, আগাম বন্যা হওয়ার সম্ভাবনা কম থাকলেও সব ধরনের প্রস্তুতি আছে সিটি কর্পোরেশনের। নগরীর ক্লিন ব্রিজ এলাকায় সুরমা নদী পরিদর্শন শেষে এই কথা বলেন তিনি। বেশি বন্যাপ্রবণ উপজেলা যেগুলো রয়েছে ইউনো সাহেবরা কথা বলেছেন, এই উপজেলাগুলোর ইউনো সাহেবরা একটু সতর্কতা বেশি গ্রহণ করা এবং প্রস্তুতিটা বেশি গ্রহণ করা। কোনো সহযোগিতার প্রয়োজন হলে আমাদের
কাছে যোগাযোগ আমাদেরকে জানালে আমরা সেভাবে সহায়তা করার চেষ্টা করব। মানুষের যাতে জানমালের ক্ষতি না হয়, সিটি কর্পোরেশনের নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমরা সম্মিলিতভাবে আমরা চেষ্টা করব। টাঙ্গাইলের ঘাটাইলে মামলা ছাড়াই গভীর রাতে মসজিদের ইমামকে হেনস্থা করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এতে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার। তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ওয়ারেন্টভুক্ত অন্য আসামি ধরতে স্থানীয় চৌকিদারের সহযোগিতা নিয়ে ইমামের বাড়িতে গেলেও কাউকে গ্রেফতার করা হয়নি। কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবিতে রিপোর্ট। ভুক্তভোগীর বাবার নামের সঙ্গে প্রকৃত আসামির নামের মিল থাকায় হেনস্থার শিকার হলেন ছেলে মসজিদের ইমাম রাব্বানী। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে ঘাটাইলের আমোয়াবাদ গ্রামের রাব্বানীর ঘরে জোরপূর্বক প্রবেশ করে 7 জন পুলিশ। দরজা ভাঙাসহ নানাভাবে রাব্বানীকে হেনস্থা করে পুলিশ। আসামি না হওয়া সত্ত্বেও এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয়রা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। যেভাবে অত্যাচার করছে তো আমরা ভাবছি যে ডাকাত আসছে, মানে ওনারা যে আইনের লোক এরকম কোনো আচরণ করেও না, আমরা বুঝতে পারি না, যার কারণে আমরা একটু ভয় পাইছি। সেদিন যে ঘটনাটা হয়েছে সেটা একেবারেই বেআইনিভাবে কাজ করা হয়েছে, একেবারে ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটেছে। ঘরে ভাঙচুর করলো, ঘর ভাঙলো, গেট ভাঙলো, এর বিচার চাই। কিন্তু আসলে মূলত ওইখানে যাওয়ার পর আমাদেরকে ঠাইছে, আমাদেরকে ভুল ধরলো। তখন তো আসলে আমরা অপারক হয়ে ভাবলাম যে যেভাবে সমাধান হয় সেভাবেই করেন। লাস্ট পর্যন্ত খালি নাম ঠিকানা দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিল। তবে পুলিশ বলছে, ওয়ারেন্টভুক্ত অন্য আসামি ধরতে স্থানীয় চৌকিদারের সহযোগিতা নিয়ে ইমামের বাড়িতে গেলেও কাউকে গ্রেফতার করা হয়নি। ভুক্তভোগীর বাবার নামের সঙ্গে আসামির নামের মিল থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে কোনো হয়রানির ঘটনা ঘটেনি বলে দাবি পুলিশের। নামে নামে মিলেছে, আবার আমাদেরকে যাদের সহযোগিতায় আমরা আসামি ধরবো যে গ্রাম পুলিশ, সেই গ্রাম পুলিশও তো আমাদেরকে সে দেখে দিয়েছে যে এটাই তার বাড়ি। আমরা এখন যেহেতু তার রাজ্জাকের বাবার নামের সাথে মিল নেই বলেই কিন্তু আমরা রাজ্জাককে রেখে আসছি। এই ঘটনায় এলাকাবাসী থানায় অভিযোগ করলেও এখনো দোষীদের বিচারের আওতায় আনা হয়নি। সুন্দরবনে বারবার আগুনের ঘটনায় দায় কার শীর্ষক এক সংবাদ সম্মেলন করেছে সুন্দরবন রক্ষায় আমরা পশুর রিডার ওয়াটার কিপার নামে স্বেচ্ছাসেবী সংগঠন। মংলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বনের অগ্নিকাণ্ড বন্ধে 10টি সুপারিশনামার দাবি জানানো হয়। এ সময় তারা জানান, গত 24 বছরে 26 থেকে 27 বার সুন্দরবনে একই অঞ্চলে অগ্নিকাণ্ড হয়েছে। এতে শতাধিক একর বনভূমি ধ্বংস হয়েছে। মুনাফালোভী মাছ ব্যবসায়ী এবং অসৎ বন কর্মকর্তাদের যোগ সাজসে বারবার সুন্দরবনে আগুন লাগানো হচ্ছে বলেও দাবি তাদের। সাতক্ষীরায় রাসায়নিক দ্রব্য মিশিয়ে পাকানো এক ট্রাক অপরিপক্ক আম ট্রাক উল্টে মহাসড়কে পড়ে যায়। এই ঘটনা প্রশাসনের হাতে ধরা পড়লে পালিয়ে যায় অসাধু ব্যবসায়ীরা। গতকাল সকালে পাটকেল ঘাটায় আম বোঝাই ট্রাকটি উল্টে গেলে মহাসড়কের কায়েম খোলা মোড় থেকে হারুনুর রশিদ কলেজ পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে যৌথভাবে ঘটনাস্থলে পৌঁছান প্রশাসনের কর্মকর্তারা। পরে ভ্রাম্যমাণ আদালত প্রায় 400 ক্যারেট থেকে 6 থেকে 8 মেট্রিক টন আম বিনষ্ট করে। রাজশাহীতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে সমাবেশ হয়েছে। গতকাল বিকেলে নগরীর ভুবমোহন পার্কে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা ও মহানগর শাখার উদ্যোগে এই সমাবেশ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। সমাবেশে তিনি বলেন, বর্তমানে দেশের জনগণের কোনো মর্যাদা নেই। ধনী গরিব কোনো মানুষ তার অধিকার নিয়ে চলতে পারছে না। সব জায়গায় শুধু সিন্ডিকেট। বর্তমান সরকার ও শিক্ষা ব্যবস্থার সমালোচনা করেন তিনি। প্রকৃতির মধ্য দিয়ে তিনি সন্ধান করেছেন মানব জীবনের। প্রকৃতির মাঝেই অস্তিত্ব খুঁজে পেয়েছেন মানুষের। সাহিত্যের ভাষায় পরিবেশ রক্ষার দাবি তুলেছেন আজ থেকে 100 বর্ষ আগে। আজকের অবক্ষয়ের সময়ে কিংবা অনাগত আগামীতেও তিনি প্রাসঙ্গিক অনিবার্যভাবে। রবীন্দ্র চর্চা কোনো দিবস কিংবা নির্দিষ্ট সময়ের নয়, প্রতি মুহূর্তের, প্রতি পলকের। বিশ্বকবির 163তম জন্মবার্ষিকীতে তার প্রকৃতি ভাবনা তুলে ধরেছেন তাজরিন রিকা। দীর্ঘ দুর্বিষহ এক অস্বস্তিকর সময় কাটিয়ে প্রাণ প্রকৃতিতে এখন প্রশান্তির ছটা। গ্রীষ্মের খরতাপে ওষ্ঠাগত মাদক মনে স্বস্তির পরশ, সেই সঙ্গে গাছে গাছে পাহাড়ি ফুলের সমারোহ। রঙে রঙিন পথঘাট, মানুষের মনেও লেগেছে রঙের ছোঁয়া। এভাবে এক নিমিষে বদলে যাওয়া প্রকৃতির পক্ষেই সম্ভব।
এই কি তবে প্রকৃতির শক্তি, নাকি এই বৈচিত্র্যের কারণেই প্রকৃতিকে নিয়ে এত বন্দনা, এত জয়গান? কখনো রুদ্রমূর্তি, কখনো বিস্তৃত ক্যানভাস জুড়ে ছড়িয়ে দেয়া কোমলতার পরশ, কখনো রঙে, কখনো ধূসর, আবার কখনো সজলতার আখরে জাগিয়ে তোলা মানুষের ভেতর বাহির। এবারের বৈশাখী ঝড়ের ঝাপটা বুঝি তেমনই এক আবদার, যার জন্য দিনের পর দিন অপেক্ষা, ঠিক যেন তীর্থের কাকের মতো। অবশেষে এলো সজল ঘনঘোর বর্ষণ, এসেই শান্তি করে গেল খরতাপে ঝলসে থাকা সময়, পুড়তে থাকা মানুষ। আবার নাকি এলো না পুরোপুরি, রয়ে গেছে সেই দ্বিধাও। এখানেই বোধহয় প্রকৃতির রাজত্বের মহিমা, এতেই বোধহয় লুকিয়ে আছে তার রহস্যের অনেকটা। চিরচেনা এই প্রকৃতি রবীন্দ্র সাহিত্যের অন্যতম অনুষঙ্গ। তার শিল্প চিন্তা ও চেতনায় সব থেকে বেশি প্রাধান্য পেয়েছে প্রকৃতি। তবে শুধু প্রকৃতি বন্দনাই নয়, দীর্ঘ জীবন প্রবাহে রবীন্দ্রনাথ লেখায়ও প্রকাশ করে গেছেন প্রকৃতির প্রতি মমত্ববোধ ও দায়বদ্ধতা। শতবর্ষ আগেই উদ্বেগ প্রকাশ করেন পরিবেশ দূষণ নিয়ে। রবীন্দ্রনাথ শুধু মানুষের সঙ্গে প্রকৃতির সম্পর্ক নিয়ে লিখেননি, শান্তিনিকেতন প্রতিষ্ঠা করে তার বাস্তব রূপও দেখিয়েছেন। করেছেন বৃক্ষরোপণ উৎসব। অন্তরে শান্তিনিকেতনের অরণ্যই সবুজ পরিবেশ ও পূর্ব বাংলার সবুজ শ্যামল প্রকৃতিতে সুযোগ পেলেই বসবাস, নৈসর্গিক পৃথিবীর প্রতি তার প্রেমকে করে বেগবান। রবীন্দ্রনাথের জীবন দর্শন শিক্ষা দেয় মানব প্রজাতি প্রকৃতি বহির্ভূত নয়, বিশ্বের বাস্তুবৃত্তের অবিচ্ছেদ্য অঙ্গ। অহংকারী দিগ্বিজয়ীর মতো প্রকৃতি পরিবেশের উপর খবরদারি নয়, মানুষের শ্রেষ্ঠত্বের মূল চাবিকাঠি দাঁড়িয়ে এক প্রাকৃতিক সত্যের উপর, যেখানে প্রভুর মতো শাসন শোষণের কোনো স্থান নেই। প্রকৃতি মায়ের সুর তাল ছন্দের সঙ্গে জীবনকে মানিয়ে চলার দীক্ষা। মানুষ প্রকৃতির সন্তান, প্রকৃতি মানুষের সবথেকে বড় শিক্ষা নয়, তাই প্রকৃতিকে বিনষ্ট নয়। রবি ঠাকুরের মতো চিত্ত দিয়ে প্রকৃতির বৃত্তকে হৃদয়ে ধারণ করুক মানুষ, প্রকৃতির রূপ রস গন্ধ হয়ে উঠুক মানুষের বেঁচে থাকার অন্যতম রসদ। তাজরিন রিকা, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নিজস্ব জমিদারি কাচারি নওগাঁর পতিসারে 1891 সাল থেকে 1937 সাল পর্যন্ত অন্তত 35 বার পতিসরে আসেন কবি। নাগর নদের তীরে ও তার চারপাশের নান্দনিকতায় মুগ্ধ কবি এখানে বসে কালজয়ী একাধিক কবিতা ও গল্প রচনা করেন। সাহিত্য চর্চার বাইরে এলাকার কৃষিভিত্তিক অর্থনীতি চাঙ্গা করতে নোবেল জয়ের টাকা এখানে গড়ে তোলেন প্রথম কৃষি ব্যাংক। কবির 163তম জন্মজয়ন্তীতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে 3 দিনের বর্ণিল আয়োজন। আর রকির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রকিবুল ইসলাম। নওগাঁর আত্রাই উপজেলার পতিসর কবির নিজস্ব জমিদারি কাচারি বাড়ি। 1830 সালে গড়ে তোলেন কবির পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর। এই বাড়ির প্রথমে দৃষ্টি কাড়বে সিংহদুয়ার নামক প্রবেশদ্বার, যেখানে বীর বিক্রমে দাঁড়িয়ে রয়েছে 2টি সিংহ, যা জমিদারি প্রথার জৌলস ছড়াচ্ছে। জমিদারি কাজ দেখভাল করতে কবি পদ্মা বোটে চেপে নাগর নদী বেয়ে এই পতিসরে আসতেন। কবিগুরু 1891 সালে প্রথম পা ফেলেছিলেন এই পতিসরে। এরপর 1937 সাল পর্যন্ত এই পতিসরে এসেছিলেন অগণিতবার। আর এই পতিসরে এসেই তিনি রচনা করেছিলেন ছোট নদী, তালগাছ, ঘরে বাইরে 2 বিঘা জমিসহ কালজয়ী বিখ্যাত সব কবিতা। আর এই পতিসরেই নোবেল জয়ের টাকা দিয়ে তিনি কৃষির উন্নয়নের জন্য প্রতিষ্ঠা করেছিলেন কৃষি ব্যাংক। রবীন্দ্র ভক্তদের দাবি, কবি এ পতিসরকে ভালোবেসে তার সাহিত্য যেভাবে প্রকাশ করেছেন তার সংরক্ষণ আর নজরদারি না থাকায় অবহেলায় নষ্ট হচ্ছে। আর জন্মজয়ন্তীর একটি দিনেই সীমাবদ্ধ সবকিছু। এখানকার মানুষের জীবন বৈচিত্র্যকে চেঞ্জ করার জন্য চেষ্টা করেছেন। এখানে তিনি কলের লাঙ্গল ছাড়াও বিভিন্ন রকম শস্যাদি নিয়ে এসেছেন বিদেশ থেকে। আসলে এইগুলো অবৈধ দখল মুক্ত করে পতিসরের রবীন্দ্র কাচারি বাড়িটা একটা পূর্ণাঙ্গ মিউজিয়াম করা অত্যাবশ্যক। পতিসরে রয়েছে কবির ব্যবহৃত বাথটব, চেয়ার, কবির পারিবারিক সব ছবি ও তার নিজ হাতে লেখা কবিতা ও গল্প। দর্শনার্থীরা ঘুরে দেখেন কবির এসব সৃষ্টিকর্ম। এটা প্রতি বছরই প্রোগ্রাম হয়, এবছর নতুন না, রাষ্ট্রীয়ভাবে প্রোগ্রাম হয়। বরাবর মধ্যে এবারও হবে। আমরা আশা করছি পূর্বের চেয়ে এবার জনসংখ্যা বেশি থাকবে। কবির 163তম জন্ম জয়ন্তী ঘিরে নেওয়া হয়েছে 3 দিনের নানা আয়োজন। নাগর নদের তীরে বসেছে গ্রামীণ মেলা, আর পতিসরের দেবেন্দ্র মঞ্চে থাকছে সাংস্কৃতিক আয়োজন। আর রকি, সময় সংবাদ, নওগাঁ। প্রযুক্তিগত ত্রুটির কারণে ভয়াবহ শিডিউল বিপর্যয়ের মুখে পড়েছে যুক্তরাজ্যের বিমানবন্দরগুলো।
মঙ্গলবার হিথ্রো, গ্যাটুক, এডিনবার্গ, বার্মিংহাম, ব্রিস্টল, নিউক্যাসল, ম্যানচেস্টার সহ বিভিন্ন বিমানবন্দরে দেখা দেয় এই সমস্যা। ইলেকট্রনিক গেট ব্যবহারকারী পাসপোর্ট যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। তাৎক্ষণিক সমাধানে উঠে পড়ে লাগে সংশ্লিষ্টরা। জানায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে সম্মিলিতভাবে কাজ করছেন বিমানবন্দর কর্তৃপক্ষ ও সীমান্ত রক্ষী বাহিনী। ঠিক কী কারণে এ ঘটনা ঘটেছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। অভিনব উপায়ে টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। এ তালিকায় আছে ভারত কিংবা দুর্বল উগান্ডাও। তবে ব্যতিক্রম বাংলাদেশ। নতুনত্ব দূরের কথা, কবে জানা যাবে টাইগারদের বিশ্বকাপ স্কোয়াড তা জানা নেই কারো। এজন্য অবশ্য ক্রিকেটের সংকটকে দুষলেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এদিকে ক্লাবগুলোর পক্ষ থেকে দাবি উঠলেও আগামী মৌসুমেও পরিবর্তন হচ্ছে না ডিপিএল সহ ঘরোয়া ক্রিকেটের ক্যালেন্ডার, নিশ্চিত করেছেন বিসিবির এই চিফ প্রোগ্রাম কোঅর্ডিনেটর। সপ্তাহ তিনেকের মতো বাকি টি-20 বিশ্বকাপের মেগা এই আসরের জন্য ইতোমধ্যে স্কোয়াড ঘোষণা করেছে অধিকাংশ দল। তবে বরাবরের মতোই টাইগার ম্যানেজমেন্ট হেঁটেছে ভিন্ন পথে। যদিও শেষ মুহূর্তে দল ঘোষণা বিসিবির জন্য নতুন কোনো বিষয় নয় মোটেও। অবশ্য নিয়ম অনুসারে ইতোমধ্যে একটা খসড়া স্কোয়াড জমা দেওয়া হয়েছে আইসিসিতে, যা পরিবর্তন করা যাবে 24 মে পর্যন্ত। গেল কয়েক আসরে দল নির্বাচনের মূল দায়িত্ব ছিল যার কাঁধে টাইগারদের সাবেক সেই প্রধান নির্বাচকের কাছে জানতে চাওয়া এমন অপেক্ষার কারণ। একটা জিনিস সবসময় কাজ করে, যেটা আমাদের কিন্তু খেলোয়াড় সংখ্যা খুবই কম, সীমিত সংখ্যক খেলোয়াড়ের মধ্যে আমাদেরকে দলটা গঠন করতে হয়, এবং প্লাস এখানে যদি কিছু ইনজুরি কনসার্ন যদি থেকে যায় এই জিনিসটা মাথায় কাজ করে। এর জন্য অপেক্ষা করতে হয় যাতে মেডিকেল ডিপার্টমেন্ট থেকে সবার যাতে ফিটনেসটা আপ টু দ্য মার্ক থাকে, দেন দলটা ঘোষণা করা। বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে আর আমেরিকার বিপক্ষে সিরিজ আদর্শ প্রস্তুতি নাকি প্রস্তুতি নয়, এ নিয়ে আলোচনা হচ্ছে বিস্তর। পেশাদারিত্ব আর ব্যস্ত শিডিউলে এই ইস্যুতে অবশ্য বাস্তবতায় পা নান্নুর। কথা বললেন ভিনদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে এদেশের ক্রিকেটারদের কম অংশগ্রহণ আর এনওসি ইস্যুতে বিসিবির সঙ্গে জটিলতা নিয়েও। আফগানিস্তানের মতো দলে প্রায় 8-9 জন ফ্রন্টলাইনের প্লেয়ার কিন্তু আইপিএল খেলছে বা বিভিন্ন এই জায়গায় খেলছে। তো আমাদের দেশের আপনার টি-20 ফরম্যাটের এব্রোডে কয়টা প্লেয়ার থাকে? ওয়ার্ল্ড কাপে সবসময় আপনি যখন একটা টুর্নামেন্টের ডেটটা দেয়, এর থেকে আপনার 2 উইকস আগে থেকে প্রিপারেশনটা শুরু হয়। কারণ এখন কিন্তু যেটা বললাম আপনি, ইন্টারন্যাশনাল কিন্তু প্রচুর ক্রিকেট, তো এভরি আদার ডেজ ক্রিকেট। তো এই জায়গায় কিন্তু প্রিপারেশন নিতে হয় আগামীকাল কী হবে এটা। তো আপনি এখন বসে আপনি 3 মাস পরে কী হবে এটা নিয়ে চিন্তা করতে পারবেন না। গেল কয়েক বছর ধরে দাবি উঠেছে প্রিমিয়ার লিগ সহ ঘরোয়া ক্যালেন্ডারের সময়সূচি পরিবর্তনের। সম্প্রতি সে আলোচনা আরও উস্কে দিয়েছেন সাকিব আল হাসান। বিসিবির চিফ প্রোগ্রাম কোঅর্ডিনেটরের দায়িত্বে থাকা নান্নুর কাছে জানতে চাওয়া এই ইস্যুতে তাদের মতামত। সবার সমন্বয়ে কিন্তু ক্যালেন্ডারটা রেডি করা হয়, এই জন্য এটার জন্য একটু ওয়েট করতে হবে, এটা নিয়ে কাজ করা হচ্ছে। ইন্টারন্যাশনাল ক্রিকেট যেভাবে এভরি আদার ডে ম্যাচ হচ্ছে, এখানে কিন্তু ডোমেস্টিক ক্রিকেটটা অ্যাডজাস্ট করে কিন্তু ডিফিকাল্ট। এই জায়গায় আপনি যদি ন্যাশনাল প্লেয়ারদের যদি অ্যাটলিস্ট 70 to 75% যদি ম্যাচের যদি অ্যাভেলেবেল যদি চান, তাহলে কিন্তু এটা ভেরি ডিফিকাল্ট। তো সেই হিসাবে অ্যাভেলেবল করতে গেলে কিন্তু তখন ডোমেস্টিক ক্রিকেটটাকে আপনাকে সাজাতে হয়। এদিকে 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে আসন্ন বিসিএল 4 দিনের পাশাপাশি ওয়ানডে আর টি-20 ফরম্যাটে আয়োজনের ব্যাপারেও নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কিছুক্ষণ পরই 139 উপজেলায় শুরু হচ্ছে ভোট যুদ্ধ। সকাল 8টা থেকে চলবে বিকেল 4টা পর্যন্ত। কেন্দ্রে কেন্দ্রে নিরাপত্তা জোরদার। বাচ্চারা স্কুলে কলেজে যেতে পারে না। 7-8 দিন, 1 সপ্তাহ ধরে আমরা কষ্ট করতেছি, তাও কোনো সাইনবোর্ড নাই, কে কাজ করছে, অদৃশ্য কোনো হাত। ঈদের আগে সড়ক খোঁড়াখুড়ির প্রতিযোগিতা। ঢাকা দক্ষিণে 40টি রাস্তার বেহাল দশা। সমন্বয়হীন কাজে বাড়ছে ভোগান্তি। সময়সীমা পেরিয়ে গেলেও তোয়াক্কা নেই ঠিকাদারের। এবং কারিগরি ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইটে শিডিউল বিপর্যয়। পাসপোর্ট ই গেট বিভ্রাটে হিথ্রো সহ বিভিন্ন বিমানবন্দরে যাত্রীদের দীর্ঘ লাইন। ভোগান্তি চরমে। এই ছিল ভোরের সময়। এরপর দেখবেন সকালের সময়। সঙ্গে থাকবেন রাইসা জান্নাত। ধন্যবাদ তানভীর। সকালের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়ে।